যে শব্দ শোনা যাচ্ছে কিনা, পরিষ্কার ভাবে শুনতে পাচ্ছ কিনা। আর কে কোথা থেকে লাইভ দেখছো, ক্লাসে অংশগ্রহণ করেছো, সবাই জানাতে পারো। আচ্ছা, নূর নাহার লিখেছেন, জি শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ কনফার্ম করার জন্য। পরিষ্কারভাবে শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, তাহলে হচ্ছে আমি ক্লাসটা শুরু করব। আচ্ছা, রাজিল হাসান লিখেছেন ফ্রম ইউএসএ, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এত দূর থেকে আমাদের ক্লাসে জয়েন করার জন্য। আচ্ছা, আজকে সাউন্ড নিয়ে তো কোনো সমস্যা নেই, তাই না? সবাই ঠিকঠাক ভাবে আমার কথা শুনতে পাচ্ছো? আচ্ছা, কথা যদি ঠিকঠাক ভাবে শোনা যায়, পরিষ্কার ভাবে শোনা যায়, তাহলে আমি মূল ক্লাসে চলে যাব। আচ্ছা, লাউড এন্ড ক্লিয়ার, অনেক ধন্যবাদ জানানোর জন্য। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে মূল ক্লাসে চলে যাই, আজকে দেরি করব না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সঙ্গে এই মুহূর্তে আছি আমি নুসরাত। সেটাপে সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভ সন্ধ্যা। আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে ২, লেকচার নাম্বার ২। তো তোমাদেরকে মনে হয় গত ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাসে হচ্ছে নয়ন আপু বলে দিয়েছিল যে তোমাদের এইবার এই সেমিস্টারে হচ্ছে কয়টা চ্যাপ্টার থাকছে। ইংলিশ লিটারেচারে ৩টা চ্যাপ্টার থাকছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে ৩টা চ্যাপ্টার থাকছে, টোটাল ৬টা চ্যাপ্টার। আচ্ছা, এর উপর তোমাদের ডেইলি এক্সাম, লেকচার নোট সবকিছু তোমরা পেয়ে যাবা। তো চলো আজকে আমরা মূল ক্লাসে চলে যাই দেরি না করে। আচ্ছা, তো আজকে আচ্ছা বলে রাখি তার আগে আমাদের সঙ্গে স্ক্রিন টিচার হিসেবে আছেন নুসরাত জাহান লাজ আপু। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, কোনো জিজ্ঞাসা থাকলে আপু সলভ করে দিবে। আচ্ছা, সবাই জয়েন হয়ে যাও, আর হচ্ছে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবা, তাহলে সবাই যেন ক্লাসে অংশগ্রহণ করতে পারে। ঠিক আছে, তাহলে চলো আজকে আমাদের চ্যাপ্টার 2 নেচার স্টেপিস্ট্রি, ওটাই হচ্ছে আজকে সেকেন্ড লেকচার। আচ্ছা, প্রথমে যেটা আজকে থাকছে লেকচারে সেটা একটু বলে দেই, টপিক গুলোর নাম আমি একটু বলে দেই। ক্লাস রিলেটেড ভোকাবুলারি, প্রথমেই তোমাদের জন্য ক্লাস রিলেটেড ভোকাবুলারিটা রেখেছি, যেন শব্দের অর্থগুলো তোমাদের জানা হয়ে যায়, তাহলে পরবর্তীতে যে আম, আস্তে আস্তে টপিক গুলো আসবে সেগুলো বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, তারপরে হচ্ছে কম্পারিজন অফ কম্পোজিশন। তারপরে থার্ড টপিক যেটা রেখেছি সেটা হচ্ছে টার্নিং ইমাজিনেশন ইনটু রাইটিং। তারপরে ফোর্থ যেটা ফিলিং অ্যান্ড ইমাজিনেশন, রাইট কম্পোজিশন বেসড অন নেচার। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে হোমওয়ার্ক। তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক রাখা হয়েছে এবারে। হোমওয়ার্ক গুলোতে সবাই অংশগ্রহণ করবে এবং ঠিকঠাক ভাবে হোমওয়ার্ক গুলো করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমাদের প্রথম টপিকে চলে যাই। আচ্ছা, প্রথম টপিক যেটা সেটা হচ্ছে ক্লাস রিলেটেড ভোকাবুলারি। আচ্ছা, এখানে অনেকগুলো শব্দ আমি তোমাদের জন্য রেখেছি, কিছু কিছু তোমাদের জন্য নতুন এবং হচ্ছে কিছুটা ডিফিকাল্ট, ওগুলো বাছাই করে তোমাদের জন্য রেখেছি। তাহলে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ইভোক। ইভোক শব্দের অর্থ হচ্ছে চেতনা জাগানো। তারপরে দ্বিতীয় যেটা স্পিরিট। স্পিরিট শব্দের অর্থ হচ্ছে আত্মা, উদ্দীপনা। এখানে দুটো ওয়ার্ড আমি রেখেছি, তোমাদের প্যাসেজ অনুযায়ী যেটা হচ্ছে সুইটেবল হবে আমরা ওটাই ব্যবহার করব। যদি প্যাসেজের অর্থ অনুযায়ী যদি সেটা আত্মা বোঝায় তাহলে আমরা স্পিরিটের অর্থ সেখানে আত্মা হিসেবে ধরে নেব। আর যদি উদ্দীপনা বোঝায় তাহলে উদ্দীপনা। এই জন্য হচ্ছে দুটাই রেখেছি। ট্রানকুইলিটি, ট্রানকুইলিটি শব্দের অর্থ হচ্ছে প্রশান্তি। আচ্ছা, দেন আসো ওয়েলবিং, সমৃদ্ধি, সুস্থতা। তারপরে হচ্ছে পার্সপেক্টিভ, দৃষ্টিভঙ্গি, পরিপ্রেক্ষিত। অ্যাফেকশন, অ্যাফেকশনের সঙ্গে সবাই পরিচিত কম বেশি, স্নেহপূর্ণ। কর্ডিয়াল, এটাও আমরা অনেক বেশি পরিচিত, কমন একটা ওয়ার্ড, আন্তরিক। আচ্ছা, দেন যেটা আছে সেটা হচ্ছে মার্সিফুল। মার্সিফুল শব্দের অর্থ হচ্ছে ক্ষমাশীল। আচ্ছা, তারপরে যেটা রেখেছি রাশ। রাশ অর্থ হচ্ছে আক্রমণ, আবার তাড়াহুড়ো হয়, দুটো অর্থই হয়। আচ্ছা, সিগনিফিকেন্ট। সিগনিফিকেন্ট শব্দের অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ।
কম্পোজিশন, যেটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের মেইন হচ্ছে আকর্ষণ, কম্পোজিশন। পুরো ক্লাসটাই, পুরো লেকচারটাই তোমাদের হচ্ছে কম্পোজিশনের উপরে। আচ্ছা, কম্পোজিশন শব্দের অর্থ হচ্ছে রচনা। আচ্ছা, তারপরে কম্পাইল, কম্পাইল শব্দের অর্থ হচ্ছে সংকলন করা। ওটা তোমাদের বইতে পাবা, এই শব্দটা হচ্ছে নতুন, তোমাদের বইতেই দেওয়া আছে। আচ্ছা, তারপর ড্রাফট, খসড়া, ক্রিস্টাল, স্বচ্ছ। আচ্ছা, তো এই পর্যন্ত মানে এই যে শব্দগুলো আমি লিখেছি এখানে তোমাদের জন্য, কারো কোনো সমস্যা আছে বা বুঝতে পেরেছো ঠিকভাবে? দেখা যাচ্ছে? শব্দগুলো নিয়ে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে বলতে পারো অবশ্যই। কমেন্টে আমাদেরকে জানাবা যে কারো কোনো সমস্যা আছে কিনা, একটু পর্যন্ত বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, সানজিদা ঐশী আপু লিখেছেন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? আচ্ছা, ঠিক আছে, চলো আমরা হচ্ছে নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক যেটা, এটা হচ্ছে সব থেকে মজার। আর পরের টপিক গুলো আরো মজার হবে তোমাদের। এইবার লেকচারে আমি যেটা রেখেছি, তোমাদের বিশেষ কিছু জিনিস আছে, যেমন ফিলিং, ইমাজিনেশন, এই দুটো জিনিস, আর আরেকটা হচ্ছে কম্পোজিশন। এই তিনটা জিনিস হচ্ছে আজকের ক্লাসের মেইন আকর্ষণ। তাহলে শেষ পর্যন্ত সবাই থাকবা। তাহলে চলো দেখি কম্পারিজন অফ কম্পোজিশন। আচ্ছা, রচনার মধ্যে তুলনা, রচনার মধ্যে তুলনায় কেমন হয়? তুলনাটা হচ্ছে আগের বছরের কারিকুলামের সঙ্গে নতুন বছরের কারিকুলামের তুলনা। আসলে আগে আমরা কিভাবে কম্পোজিশন পড়তাম, কিভাবে কম্পোজিশন লিখতাম, আর এই বছর 2024 থেকে কিভাবে কম্পোজিশন লেখার নিয়ম তোমাদের শেখানোর চেষ্টা করা হয়েছে, কিভাবে দেওয়া হয়েছে, সেটা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি লিখিয়ে দিলাম কম্পোজিশন অন 2024 ভার্সেস কম্পোজিশন অন 2023। 2024 সালের কম্পোজিশন কেমন, 2023 সালের কম্পোজিশন কেমন, এই বিষয়টা নিয়ে একটু বলি। প্রথমে আমি যাব হচ্ছে পুরাতন কারিকুলাম, যেটা 2023 এবং এর আগের যে কারিকুলাম আমরা পড়াশোনা করেছি, সেখানে কি ছিল? একটাই নিয়ম, রুলস একটাই, ফলো দ্য সিলেবাস অ্যান্ড মেমোরাইজ। সিলেবাসটা কি করো, ফলো করো এবং মুখস্থ করো, বাস এটাই হচ্ছে আমাদের কম্পোজিশনের নিয়ম ছিল। আমাদের যেমন একটা টপিক দেওয়া থাকতো, অথবা কোনো কম্পোজিশনের নাম দেওয়া থাকতো, এইম ইন লাইফ দেওয়া থাকতো, তারপরে হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ দেওয়া থাকতো, মাই হবি দেওয়া থাকতো, এই ধরনের হেডিং দেওয়া কিছু কম্পোজিশন দেওয়া থাকতো সিলেবাস। আমরা কি করতাম, সেগুলো হচ্ছে অন্ধের মতো মুখস্থ করে ফেলতাম। সবাই এটা করেছি যারা পুরাতন কারিকুলামে পড়তাম বা পড়ে এসেছো, সবাই হচ্ছে এই এই নিয়মটা আমরা ফলো করতাম। জাস্ট মুখস্থ করতাম, পরীক্ষার খাতায় গিয়ে লম্বা একটা কম্পোজিশন লিখে আসতাম, 10 থেকে 12 নাম্বার পেয়ে যেতাম। এইরকম হচ্ছে আমাদের ছিল নিয়ম 2023 অথবা এর আগের যে কারিকুলাম ছিল ওটাতে। আর 2024-এ তোমাদের কি, 2024-এ হচ্ছে একটু নতুন ভাবে তোমাদের করা হয়েছে। নতুন বলতে কি, আমি বলবো যে সম্পূর্ণ নতুন। এই 2024-এ যে কারিকুলামে তোমাদের কম্পিটিশন লেখার যে নিয়ম, ওটা আসলে হায়ার লেভেলে। অনার্সে এসে আমরা যেটা শিখছি এখন, তোমাদের ক্লাস 9-10-এ ওটা শেখানো হচ্ছে। অনার্স লেভেলে কি হতো, একটা টপিক দিয়ে দেওয়া হতো, ওটা হচ্ছে আমরা সৃজনশীলতা কাজে লাগিয়ে নিজেরা রিসার্চ করে, আলোচনা করে, অনেক কিছু ঘেটে ঘুটে একটা টপিক সাজাতাম, পুরো একটা জিনিস সাজাতাম, ওটাকে হচ্ছে ফাইনালি একটা কম্পোজিশনের আকারে রূপ দিতাম। আর ওটা হচ্ছে সবার ইন্ডিভিজুয়াল হতো। যেমন তুমি মাই হবি লিখলা, দেখবা যে ক্লাসের যদি 70 জন থাকে, 70 জনের মধ্যে প্রায় 68 জনের মাই হবি সেম রচনা, সেম সেন্টেন্স, সেম জিনিস, তাই না? সবকিছু একরকম হয়। কিন্তু এবার হচ্ছে যেটা হবে, তোমাদের কিন্তু কপি করার সুযোগ নেই। আমি প্রত্যেকটা ক্লাসেই বলি মনে হয়, কপি করতে পারবে না, কপি করার কোনো সুযোগ নেই। তোমাদের হচ্ছে নিজেদের চিন্তা ভাবনা কাজে লাগাতে হবে, নিজেদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে, এবং ওটাকে তুমি লেখায় রূপান্তর করবে। আচ্ছা, তো আহ 5টা হচ্ছে পয়েন্ট আমি আউট করেছি। বেসড অন ইমাজিনেশন, অবশ্যই তোমার কল্পনার উপর ভিত্তি করে লিখতে হবে। 2024-এ হচ্ছে সবগুলাই ধরতে গেলে তোমাদের এইরকম নিজের কল্পনা শক্তিকে কাজে লাগানো শেখানো হয়েছে তোমাদের এখানে। আচ্ছা, ইন এ প্র্যাকটিক্যাল ওয়ে, অবশ্যই বাস্তবিক পথে। তুমি চারপাশ দেখছো, পর্যবেক্ষণ করছো, ঠিক সেটাই যেটা হচ্ছে এক্সিস্ট করে, ঠিক সেটাই তুমি তোমার লেখায় রাখবে। আচ্ছা, নিড অ্যানালাইসিস, এবং হচ্ছে অবশ্যই গবেষণা, আলোচনা এবং হচ্ছে খোঁজাখুঁজির একটা ব্যাপার রাখা রাখা হয়েছে। তোমাকে একটা টপিক দিয়ে দেওয়া হলো, এটা সম্পর্কে যত পারো তথ্য তুমি চারপাশ থেকে সংগ্রহ করবা, আলোচনার মাধ্যমে, শিক্ষকের সাহায্যে, গবেষণার মাধ্যমে, কোথাও যদি গুগল করতে হয় তাহলে একটু গুগল করলা। হ্যাঁ, আচ্ছা, তারপরে স্টেপ বাই স্টেপ। আগে ছিল কি, কোনো স্টেপ ছিল না, আমরা ভূমিকা থেকে উপসংহার পর্যন্ত মুখস্থ করে যেতাম, তাই না? এখন কি হচ্ছে, তোমাকে স্টেপ বাই স্টেপ জিনিসটা করতে হবে।
অর্থাৎ প্রথমে তোমাকে একটা টপিক দেওয়া হলো, টপিক দেওয়ার পর তোমার কাজ কি, এটার একটা শিরোনাম কি হইতে পারে সেই শিরোনামটা তোমাকে ঠিক করতে হবে। আগে শিরোনাম দেওয়া থাকতো হবি সম্পর্কে লিখো, হ্যাঁ, স্কুল লাইফ সম্পর্কে লিখো, আর তারপর নিউজ পেপার সম্পর্কে লিখো। এখন হচ্ছে তোমাকে টপিকটা ঠিক করতে হবে, টপিকের নেমটা তোমাকে ঠিক করতে হবে। আচ্ছা, তারপরে কাজ কি, ওইটা সম্পর্কে তোমার অনেক তথ্য প্রয়োজন, যেহেতু একটা কম্পোজিশন লিখবে সুতরাং অনেকগুলো তথ্য তোমার প্রয়োজন হতে পারে। তাহলে তোমাকে অবশ্যই স্টেপ বাই স্টেপ আগাতে হবে। ওই তথ্যগুলো তুমি করলা, একটা ড্রাফট করলা, ড্রাফট করার পর আবার ওটাকে কারেকশন করলা, এডিট করলা, দেন ফাইনাল একটা জিনিস বের হলো, ফাইনাল একটা কম্পোজিশন বের হলো। এই জন্য তোমাকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। আচ্ছা, দেন ফিফথ যেটা, ওয়ার্ক উইথ গ্রুপ। প্রত্যেকটা বইতে দেখবা প্রত্যেকটা জিনিস হচ্ছে দলীয় বা গ্রুপে কাজ করতে বলা হয়েছে। কারণ হচ্ছে অনেকজন মিলে যদি আমরা আলোচনা করি তাহলে ভিন্ন ভিন্ন তথ্য আসে, ভিন্ন ভিন্ন মতামত আসে এবং জিনিসটা অনেক সুন্দর হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে কম্পোজিশন 2024 ভার্সেস 2023 আমি কি বুঝাতে পেরেছি? তোমরা কি পার্থক্যটা ঠিক বুঝতে পেরেছো? আমাকে কমেন্টে অবশ্যই একটু জানাবা। আচ্ছা, এই যে কম্পোজিশন 24 এবং 2023 এর মধ্যে যে পার্থক্যটা আমি বললাম তোমরা কি বুঝতে পেরেছো? মানে এতটুকু কি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? আগের কারিকুলাম আর নতুন কারিকুলামের মধ্যে ঠিক তোমাদের পার্থক্যটা কোন জায়গায়? বুঝতে পেরেছো সবাই? আর এইটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? থাকলে অবশ্যই করতে পারো। আচ্ছা, নাজমুল হক লিখেছেন ইয়েস। ঠিক আছে, বুঝতে পারলে হচ্ছে আমরা সামনে আগাবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি বুঝতে পারো, যদি ক্লিয়ার হয়ে থাকে বিষয়টা, পার্থক্যটা যদি বুঝতে পারো তাহলে হচ্ছে চলো আমরা নেক্সট টপিকে যাই। আচ্ছা, নেক্সট টপিক যেটা তোমাদের রেখেছি সেটা হচ্ছে হাউ ডু ইউ টার্ন ইউর ইমাজিনেশন ইনটু রাইটিং। কিভাবে তোমার কল্পনা শক্তিকে, কল্পনাকে তুমি লেখায় রূপান্তর করতে পারবে। যারা কবি লেখক হয় তারা কি করে, প্রথমে কল্পনা করে, নিজেরা ইমাজিনেশন করে, সেটাকে তারা কি করে অক্ষরের মাধ্যমে, শব্দের মাধ্যমে লেখায় রূপান্তরিত করে। এই জিনিসটা কিন্তু আসলে তোমরা কিন্তু ভবিষ্যতের কবি হয়ে যাবা, ভবিষ্যতের লেখক হয়ে যাবা এক একজন, যদি এই জিনিসগুলো ভালোভাবে ফলো করো। আচ্ছা, তো আমাদেরকে এখানে আমি কিছু জিনিস হচ্ছে তোমাদের জন্য রেখেছি, পয়েন্ট আউট করেছি যে কিভাবে তুমি তোমার চিন্তা শক্তিকে কাজে লাগাবা, ইমাজিনেশনকে কিভাবে লেখায় রূপান্তর করতে পারো। আচ্ছা, চলো দেখি। থিঙ্ক ডিফারেন্ট। অবশ্যই প্রথমটা হচ্ছে ভিন্নভাবে চিন্তা ভাবনা করবা। এই যে একটু আগে আমি যেটা বললাম 2023-এ কি হতো, মাই হবি সম্পর্কে লিখতে বললো, 70 জন স্টুডেন্টের মধ্যে ধরো 68 জনই সেম লিখলো, সেম সেন্টেন্স, সেম এন্ডিং, সেম শুরু। আচ্ছা, তো সেটা হওয়া যাবে না। তুমি একজন ইন্ডিভিজুয়াল মানুষ, ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট, তোমার চিন্তা ভাবনা অবশ্যই অন্যদের চেয়ে আলাদা হবে। সুতরাং তুমি অন্যভাবে চিন্তা ভাবনা করবা, নিজস্ব প্রতিভা তোমাকে কাজে লাগাতে হবে। যে একটা টপিক আমি তোমাকে দিলাম সেটা সম্পর্কে তুমি অবশ্যই একটু ভিন্নভাবে চিন্তা করবা। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো আমি তোমাকে বললাম যে ধরো আমি তোমাকে বললাম যে আজকে গরুর মাংস রান্না করো। তোমাকে বাসায় গরুর মাংস রান্না করতে বলা হলো। এখন তোমার ভাই বোন ধরো 3 জন আছে, 3 জনকে বলা হলো যে গরুর মাংস রান্না করো। 3 জনের কিন্তু রান্নার স্টাইল 3 রকম হওয়া উচিত, তাই না? নাকি সবাই একভাবে রান্না করে ফেলবা? তাহলে ডিফারেন্ট কিছু হইলো না, মনে হলো যেন কপি পেস্ট, তাই না? এই জিনিসটা ঠিক করা যাবে না। অবশ্যই তোমাকে ডিফারেন্ট চিন্তা ভাবনা করতে হবে। কেউ যদি, তোমার ভাই যদি গরুর মাংস যদি ধরো কিছু কিছু আলাদা সস ব্যবহার করলো, তুমি সেটা স্কিপ করলা, তুমি চাইলা যে একটু নতুন ভাবে, একটু ভিন্ন ভাবে আমি গরুর মাংসটা রান্না করব। ঠিক এই জিনিসটা, অর্থাৎ একই জিনিস থাকবে, তোমাকে টপিক একটাই দেওয়া হবে, সে একটা টপিককেই তুমি ভিন্নভাবে সাজাবা। ঠিক আছে, ভিন্নভাবে চিন্তা করবা। আচ্ছা, সেকেন্ড যেটা রেখেছি, স্টার্ট উইথ শর্ট পিসেস। আচ্ছা, স্টার্ট উইথ শর্ট পিসেস বলতে বোঝানো হয়েছে যে ছোট ছোট ভাবে, ছোট ছোট স্টেপে আগাবা, ছোট ছোট পদক্ষেপে আগাবা। ধরেই তোমাকে বিশাল কিছু লিখে ফেলতে বলা হয় নাই। ধরেই যদি তুমি একদম লাফ দিয়ে সিঁড়ি 6 তলায় উঠে যেতে চাও তাহলে কিন্তু হবে না। তোমাকে আগে প্রথম ফ্লোরটা পার করতে হবে, সেকেন্ড, থার্ড, এইভাবে আস্তে আস্তে আগাবা। এক লাফে কিন্তু অনেক দূর যাওয়া যাবে না। তাহলে ছোট ছোট পদক্ষেপে আগাতে পারবা। সেটা কেমন?
ধরো টপিকটা দিলাম, একটা টপিক দিলাম, ধরো বললাম যে তুমি আজকে বাংলাদেশের বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কে লিখো। হুম, বাংলাদেশে কেন এত গরম পড়ছে এই বিষয়টা সম্পর্কে একটু লিখো। তাহলে তুমি কি করবা, ধরেই লেখা শুরু করে দিবা? না, তুমি আগে চিন্তা ভাবনা করবা জিনিসটাকে কিভাবে গোছানো যায়, জিনিসটাকে কিভাবে গোছানো গেলে সুন্দর হবে, এন্ডিংটা তুমি কি দিবা, স্টার্ট তুমি কিভাবে করবা, এই জিনিসগুলো আগে চিন্তা করবা। প্রথমে স্টার্ট কিভাবে করবা এই জিনিসটা একটু চিন্তা করো, একটু লিখো অল্প অল্প করে। তারপরে এই সম্পর্কে, বৈশ্বিক উষ্ণায়নের কারণ কি এই সম্পর্কে কিছু জিনিস গুগল করো, অথবা মানুষের সঙ্গে আলোচনা করো, আবহাওয়াবিদ আছে ওনাদের সঙ্গে একটু আলোচনা করো, কথা বলো। তারপরে কিছু তথ্য তুমি কালেক্ট করো। সেকেন্ড গেল, থার্ড তুমি হয়তো ফিনিশিং দিতে চাইলা, তাহলে এন্ডিংটা লাস্টে তুমি দিতে পারবা। এভাবে আস্তে আস্তে আগাবা। আচ্ছা, এরপরে দেখো টেক এ ওয়াক, হাঁটতে বলা হয়েছে। আচ্ছা, এটা একটা মজার জিনিস। যখন আমি এই জিনিসটা পেলাম তখন আমি চিন্তা করলাম যে হাঁটার সঙ্গে আসলে মানুষের কল্পনার কি সম্পর্ক, এরকম একটা প্রশ্ন আসতে পারে তাই না? এই জিনিসটা থার্ড যে টপিক ওটা হচ্ছে পয়েন্ট, ওটা হচ্ছে সব থেকে ডিফারেন্ট। হ্যাঁ, টেক এ ওয়াক কেন হাঁটতে বলা হয়েছে, তোমাকে তো কল্পনা করতে বলা হয়েছে, তাহলে সেখানে হাঁটার সঙ্গে কি সম্পর্ক? তো সেটা হচ্ছে আমি একটু গুগল করেছিলাম। গুগলে হচ্ছে আমি কিছু গুগল করেছিলাম, সেখানে হচ্ছে আমি চমকপ্রদ কিছু তথ্য পেয়েছি। যেমন স্টানফোর্ড ইউনিভার্সিটি রিসার্চার ফাউন্ড দ্যাট ওয়াকিং স্টিমুলেটস ইমাজিনেশন। আচ্ছা, স্টানফোর্ড ইউনিভার্সিটির যে গবেষক দল ছিলেন ওনারা হচ্ছে একটা গবেষণায় পেয়েছেন যে মানুষ যদি কল্পনার জন্য হাঁটে অথবা হাঁটার সময় কোনো কিছু চিন্তা করে তখন তার চেতনাটা বৃদ্ধি পায়, তখন তার ক্রিয়েটিভিটি বৃদ্ধি পায়, সৃজনশীলতা বৃদ্ধি পায়। তুমি এমনিতে তুমি যদি চারপাশে দেখো কেউ যদি কোনো কিছু নিয়ে চিন্তা করে তখন কি করে, পায়চারি করতে থাকে তাই না? আমরা ক্রমাগত হাঁটতে থাকি, ওই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করতে থাকি। এই জিনিসটা মানুষ কেন করে, এই জিনিসটা করে হচ্ছে যখন তুমি হাঁটো তোমার সৃজনশীলতা বুস্ট করে। ওয়াকটা, হাঁটাটা তোমার সৃজনশীলতাকে বুস্ট করে, স্টিমিউলেট করে, মানে হচ্ছে উদ্দীপনা জাগায়, চেতনা জাগিয়ে তোলে, আরো নতুন নতুন আইডিয়া তোমাকে সাপ্লাই করতে পারে। অর্থাৎ হাঁটার সঙ্গে কল্পনা শক্তি বৃদ্ধির অথবা চেতনা বৃদ্ধির একটা সম্পর্ক আছে। আচ্ছা, এটা কিন্তু সাইন্টিফিক্যালি হচ্ছে প্রুভড। ওকে, রিসার্চ এর টপিক, অবশ্যই তোমাকে একটা টপিক দিলাম ওটা সম্পর্কে আলোচনা গবেষণা না করেই তুমি হুট করে লিখতে যাবা না, অবশ্যই না। হুম, অবশ্যই এটা সম্পর্কে তোমাকে সম্পূর্ণ ধারণা থাকতে হবে তোমার। একটু আলোচনা করবা, একটু গবেষণা করবা, একটু দেখবা এই জিনিসটা আসলে কি, মূল জিনিসটা তোমার বুঝতে হবে। আর সেজন্য কি করতে হবে, অবশ্যই একটু গবেষণা করতে হবে। ঠিক আছে, দেন ক্রিয়েট অ্যান আউটলাইন অফ দ্য মেইন টপিক। মেইন যে টপিকটা তোমাকে দেওয়া হয়েছে ওটার উপর একটা আউটলাইন করতে বলা হয়েছে। আউটলাইন বলতে কি, ধরো তোমাকে একটা টপিক দিলাম, তুমি সেটাতে কি কি স্টেপ রাখবা, তুমি সেটাতে কোন কোন তথ্যগুলা রাখবা, ওই জিনিসগুলো একটু টুকে নিলা, ওই জিনিসগুলো একটু মাথায় সেট করে নিলা। এটাই হচ্ছে একটা আউটলাইন তৈরি করা, অর্থাৎ খসড়ার মতোই ধরতে গেলে বিষয়টা। ওকে, বিল্ড এ স্ট্রং সেটিং। আচ্ছা, অবশ্যই তোমার লেখার একটা সিকোয়েন্স থাকতে হবে, একটা ধারাবাহিকতা থাকতে হবে, একটা শক্তিশালী তোমার সেটিং তুমি ক্রিয়েট করবা। সেটা কিরকম, তুমি প্রথমে ভূমিকা দিলা না, সবাই ভূমিকা দেয়, তুমি প্রথমে ধরো ভূমিকাটা দিলা না, ভূমিকা না দিয়ে তুমি নিজের মতো কিছু কথা ব্যক্ত করলা, তুমি নিজের কোনো অভিজ্ঞতা শেয়ার করলা, ঠিক আছে, তারপরে লেখাটা শুরু করলা, এরকম ভাবে আস্তে আস্তে ধীরে ধীরে আগালা। ঠিক আছে, এরপরে দেখো মেক এ ড্রাফট, ওই যে আউটলাইন বলো ড্রাফট বলো দুইটা একই। আচ্ছা, ড্রাফট বলতে কি, তুমি যে জিনিসগুলা চিন্তা ভাবনা করলা, রিসার্চ করলা, এতক্ষণ ধরে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করলা, কিছু জিনিস কালেক্ট করলা, ওইগুলা সবগুলো একসঙ্গে করো, করলে দেখবা খুব খন্ড খন্ড কিছু তথ্য উপাত্ত পাচ্ছ, ওইগুলাকে বলা হয় ড্রাফট বা খসড়া। মানে ধরো আমাদের যেমন অ্যাপ্লিকেশন লেখার আগে আমি নিজে যেটা করতাম সেটা হচ্ছে আগে আলাদা একটা পেজে লিখতাম, যাতে আমার যদি কোনো ভুল হয়, আমার যদি কোথাও কারেকশনের প্রয়োজন হয়, যেন মেইন পেজে সমস্যা না হয়। এই জন্য আলাদা একটা জায়গায় তুমি ওই তোমার আইডিয়া গুলো একটু সাজাবা, তারপর প্রধান অংশে যাবা, অর্থাৎ ফাইনালি সেটা করবা। আচ্ছা, এডিট অ্যান্ড রিভাইজ, এই যে বললাম ড্রাফট, ড্রাফটের পরে হচ্ছে তোমার এডিট করবা, কারেকশনের প্রয়োজন হলে তোমার কোথায় স্পেলিং এ ভুল আছে, তোমার কোন তথ্যটা আগে দিলে ভালো হবে, কোন তথ্যটা একটু পরে দিলে ভালো হবে, এই জিনিসগুলো হচ্ছে এডিটের সময় ঠিক করে নেবা। এরপর রিভিশন দিবা যে তোমার এডিটটা ঠিক আছে কিনা, স্পেলিং ঠিক আছে কিনা, তোমার সেটিং ঠিক আছে কিনা, তথ্য উপাত্তগুলোর সিকোয়েন্স ঠিক আছে কিনা, এই জিনিসগুলো হচ্ছে একটু দেখে নিবা। ওকে, তারপর হচ্ছে ফাইনালি শেয়ার ইট উইথ আদার্স, তারপর অবশেষে সবার সঙ্গে সেটা শেয়ার করবা, ভাগাভাগি করবা। কারণ কি, তোমাকে অবশ্যই বলে দেওয়া হয়েছে এটা টিম ওয়ার্ক বা গ্রুপ ওয়ার্ক, তাই না? এই জন্য অবশ্যই তোমাকে অন্যদের সঙ্গে শেয়ার করতে হবে। অন্যদের সঙ্গে শেয়ার করতে বলতে তুমি শিক্ষকের সঙ্গে শেয়ার করতে পারো, তোমার যারা টিম মেম্বার থাকবে তাদের সঙ্গে শেয়ার করতে পারো। ঠিক আছে, আচ্ছা, এই পর্যন্ত কি সবার মানে বুঝতে সমস্যা হয়েছে, বা কারো কোনো প্রশ্ন আছে আমাকে একটু জানাতে পারো।
এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এই পর্যন্ত যদি সবাই বুঝতে পারো, কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা নেক্সট টপিকে যাব। আচ্ছা, এরপরে আসো প্রধান যে জিনিসটা আজকের ক্লাসের যেটা প্রধান আকর্ষণ আমি আগেই বলেছিলাম সেটা হচ্ছে ফিলিং এবং ইমাজিনেশন। এই দুইটা জিনিসের মধ্যে আজকে তোমাদের একটু পার্থক্যটা দেখাবো। অনেকেই ফিলিং এবং ইমাজিনেশন এই জিনিস দুটোকে একটা মানে একটা ভাবে চিন্তা ভাবনা করে গুলায় ফেলে। এই জিনিসটা কিন্তু মিক্স আপ করা যাবে না। ফিলিং আলাদা জিনিস, অনুভূতি আলাদা জিনিস, ইমাজিনেশন বা কল্পনা আলাদা জিনিস। চলো আজকে একটু দেখা যাক এটার মধ্যে পার্থক্যটা কোথায়। আচ্ছা, প্রথমেই যেটা লিখেছি সেটা হচ্ছে হোয়াট ইজ ফিলিং। একটা প্রশ্ন করলাম তোমাদের কাছে, অনুভূতিটা আসলে কি? আমি কিন্তু অ্যান্সার লিখিয়ে দিয়েছি, তোমরা অ্যান্সার না দেখে আমাকে কমেন্টে জানাতে পারো তোমাদের মতে অনুভূতিটা আসলে কি, নিজেদের মতো করে জানাতে পারো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, চাইলে তোমরা কিন্তু তোমাদের নিজস্ব চিন্তা ভাবনা আমাদের সঙ্গে কমেন্টে শেয়ার করতে পারো। আচ্ছা, হোয়াট ইজ ফিলিং অ্যান ইমোশন স্টেট অর রিঅ্যাকশন। আচ্ছা, ইমোশনাল স্টেট অর রিঅ্যাকশন আমাদের কিছু আবেগের অবস্থা, আবেগীয় অবস্থা অথবা রিঅ্যাকশন বা প্রতিক্রিয়া, এটাই হচ্ছে আমাদের অনুভূতি। হুম, আচ্ছা, ফিলিং বা অনুভূতি বলতে কি ব্যাপারটা হচ্ছে যেটা আমরা ফিল করি কোন একটা সিচুয়েশনে, তুমি কেমন অনুভব করতে পারছো বা কিরকম লাগছে তোমার, সেই জিনিসটা যখন প্রকাশ করি সেটাকেই বলা হয় আমাদের ইমোশনাল স্টেট অর রিঅ্যাকশন। কেউ তোমার উপর রাগারাগি করলো, তুমি তাকে প্রতিক্রিয়া দেখালা। কেউ তোমাকে বকাবকি করলো, তুমি তোমার খারাপ লাগলো, তুমি আহ কষ্ট পেলা, এই জিনিসটা হচ্ছে তোমার অনুভূতি। আচ্ছা, তাহলে দেখি এখানে তোমরা দেখবা একটা তোমাদের জন্য বোঝার সুবিধার্থে একটা ইমেজ আমি রেখেছি। সেটা হচ্ছে একজন একটা ছেলেকে কি করছে, বকাবকি করছে। ছেলেটার কাঁধে হচ্ছে স্কুল ব্যাগ, বোঝাই যাচ্ছে যে তার বাবা হয়তো তাকে বকাবকি করছে কিছু কিছু প্রবলেমের জন্য। আর ছেলেটা কি কান্না করতেছে, এরকম একটা মানে ইমেজ। আচ্ছা, এর মানে হচ্ছে কি তাহলে ফিল ব্যাড, এরকমই কিছু একটা, তাই না? আচ্ছা, হোয়েন প্যারেন্টস স্কোল্ড আস উই ফিল ব্যাড। যখন পিতামাতা আমাদেরকে বকাবকি করে অথবা শাসন করে আমরা কিরকম অনুভব করি? পিতামাতা যখন বকাবকি করে তখন আমরা কেমন অনুভব করি? অবশ্যই খারাপ লাগে, তাই না? কেউ কেউ কান্নাকাটি করো, কেউ কেউ রেগে যাও, কেউ কেউ হচ্ছে চুপচাপ থাকো, মাথা নিচু করে থাকো, তাই না? এরকম অনুভূতি এক একজনের এক এক রকম অনুভূতি হয়। তো কার কি অনুভূতি হয় সেটা হচ্ছে আমাকে কমেন্টে জানাতে পারো। যখন পিতামাতা আমাদেরকে বকে বা শাসন করে, যখন আমরা সেটা কিভাবে রিঅ্যাকশন দিব অথবা প্রতিক্রিয়া আমাদের কি হবে, সেই জিনিসটাই হচ্ছে তোমার ফিলিং বা অনুভূতি। আচ্ছা, when we get low marks in the এক্সাম পেপার, যখন পরীক্ষায় কম নাম্বার পাও তখন অনুভূতি কেমন হয়? তখন কি কল্পনা করো কোনো কিছু, ইমাজিনেশন আসে না? তখন কি হয়? ভেতর থেকে কিছু একটা অনুভূতি আসে, সেই অনুভূতিটা একটু ব্যক্ত করো তো। যখন পরীক্ষায় অনেকেই হচ্ছে মাঝে মাঝেই আমরা পরীক্ষায় কোনো কোনো না কোনো সাবজেক্টে হচ্ছে কম নাম্বার পাই। যখন কম নাম্বার পাও তখন অনুভূতি কেমন হয়? ফিলিং কি ব্যাড, হার্ট ব্রোকেন নাকি অন্য কিছু? কার অনুভূতি কেমন? আচ্ছা, অনেক খারাপ লাগে পরে ঠিক হয়ে যায়। আচ্ছা, অনেক খারাপ লাগে, এটাই হচ্ছে তোমার অনুভূতি। এই যে তুমি তোমার যে খারাপ লাগতেছে এই জিনিসটা তুমি বুঝতে পারছো, এই জিনিসটা কিন্তু সত্যি এক্সিস্ট করতেছে, তুমি বুঝতে পারছো যে তোমার খারাপ লাগছে। এই জিনিসটাই হচ্ছে আমাদের অনুভূতি বা ফিলিং। এই জিনিসটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, লাজাপু আমার অনেক খারাপ লাগে। আচ্ছা, এই জিনিসটাই হচ্ছে আমাদের অনুভূতি। এটা কিন্তু কল্পনা না। খারাপ লাগতেছে এই জিনিসটা কিন্তু আমরা কখনোই কল্পনা করি না। ওটা আমাদের কল্পনায় আসে না। ঠিক আছে? তার মানে যেটা আমাদের কল্পনায় আসতেছে না এবং ওটা আমরা সত্যি, সত্যি ফিল করতে পারছি, অনুভব করতে পারছি এবং আমরা বুঝতে পারছি যে আমার কাছে খারাপ লাগছে। অথবা যখন আমাদের খুব শীত পড়ে, আমাদের কাছে ঠান্ডা লাগছে। এই যে আমি যে বিষয়টা কি করছি, ফিল করছি, এই জিনিসটাই হচ্ছে আমার অনুভূতি। আচ্ছা, তারপরে তোমাদের জন্য ছোট্ট একটা হোমওয়ার্ক, সেটা হচ্ছে যে when we get the highest marks in the examination, যখন আমরা পরীক্ষায় অনেক বেশি নাম্বার পাই বা সর্বোচ্চ নাম্বার পাই তখন কেমন অনুভূতি হয়? এই যে অনুভূতি এখানে দাঁড়ায় আছে দেখতে পাচ্ছো, অনুভূতিটা কেমন হয় যখন অনেক বেশি নাম্বার পাও পরীক্ষায় বা সর্বোচ্চ নাম্বার পাও পরীক্ষায়, তখন অনুভূতি কেমন হয়? তখনও কি ইমাজিনেশনে চলে যাও, কল্পনায় চলে যাও? একেবারেই না, তখনও আমাদের কিছু না কিছু অনুভূতি হয়। যেমন আমরা অনেক বেশি খুশি হয়ে যাই, অনেক এক্সাইটেড হয়ে যায়, তাই না? ফিল এক্সাইটেড। আচ্ছা, আমি লিখে দিব না তোমরা হচ্ছে কমেন্টে জানাবা?
আচ্ছা, এটা একটু কমেন্ট করে জানাও তো। এটা হচ্ছে তোমাদের একটা ছোট্ট টাস্ক, যে যখন তুমি সর্বোচ্চ নাম্বার পাও তখন তোমার কি অনুভূতি হয় তোমার, সেই ফিলিংটা একটু জানাও। হুম, এক্সাইটেড ফিল করো, অনেক বেশি খুশি হও, নাকি খারাপ লাগে? কি ধরনের জিনিস তুমি ফিল করতে পারো, ওই জিনিসটাই হচ্ছে আমাদের অনুভূতি, ঠিক আছে? আচ্ছা, ধরো আমি দিলাম, আমারটা বললাম ফিল এক্সাইটেড। আমি অনেক বেশি উত্তেজিত অনুভব করি বা অনেক বেশি খুশি হই, ঠিক আছে? আচ্ছা, তখন আমরা কি অনুভব করি? এক্সাইটেড, অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, তাই না? ফিল এক্সাইটেড অথবা ফিলিং এক্সাইটেড। যখন পরীক্ষায় অনেক বেশি নাম্বার পাই তখন আমরা এক্সাইটেড হয়ে পড়ি, তাই না? অনেক বেশি খুশি হই। এটাই হচ্ছে আমাদের অনুভূতি। এটা কখনোই কল্পনা নয়। আচ্ছা, তারপরে আসো, আরো একটা তোমাদের জন্য রেখেছি, when we meet our favorite person। যখন তুমি তোমার খুব পছন্দের অথবা খুব প্রিয় মানুষের সঙ্গে দেখা করো বা সাক্ষাৎ করো, তখন অনুভূতি কেমন হয়? ওভার জয়েড, তাই না? খুব বেশি খুশি হয়ে যায়, ফিল ভেরি ভেরি মাচ হ্যাপি, তাই না? অনেক বেশি খুশি হয়ে যায়, অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। তাহলে এই যে তুমি এক্সাইটেড হয়ে গেছো, উত্তেজিত হয়ে গেছো, অনেক বেশি খুশি লাগতেছে, সবকিছু ভালো লাগতেছে, এই যে অনুভূতিগুলা, এগুলাই আমাদের অনুভূতি। এই যে এইগুলাই আমাদের আবেগীয় অবস্থা বা ইমোশনাল স্টেট। আচ্ছা, আচ্ছা, আমরা তখন কি অনুভব করি? ফিল ভেরি হ্যাপি। আমরা তখন খুব বেশি খুশি হয়ে যাই, খুব বেশি আনন্দ হয় আমাদের, খুব ভালো লাগে, সবকিছু ভালো লাগে, তাই না? এই যে তোমার মানসিক অবস্থাটা, এই যে ভালো লাগতেছে, এই জিনিসটাই হচ্ছে আমাদের অনুভূতি। আচ্ছা, সবাই কি ফিলিংটা বুঝতে পেরেছো? অনুভূতিটা জিনিসটা আসলে কি সবাই বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরে থাকো তাহলে হচ্ছে নেক্সট টপিকে চলে যাব। আচ্ছা, নেক্সট টপিক যেটা রেখেছি, হোয়াট ইজ ইমাজিনেশন। এতক্ষণ ধরে আমি বললাম ফিলিং এর কথাটা, এবার ইমাজিনেশন। সবাই কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবা, কারণ একটু পরেই তোমাদের টাস্ক থাকবে, হোমওয়ার্ক থাকবে, যে ফিলিং এবং ইমাজিনেশনের মধ্যে পার্থক্য করো, কোনটা ফিলিং কোনটা ইমাজিনেশন সেটাকে ফাইন্ড আউট করো, ঠিক আছে? আচ্ছা, চলো আজকে আমরা দেখি ইমাজিনেশনটা আসলে কি। দ্য অ্যাবিলিটি অফ মাইন্ড টু বি ক্রিয়েটিভ অ্যান্ড থিঙ্কিং অ্যাবাউট থিংস দ্যাট আর নট রিয়েল। আচ্ছা, তোমার মানসিক অবস্থা, মানসিক সক্ষমতা, যেটা হচ্ছে আমরা চিন্তা ভাবনা করি, এমন জিনিস চিন্তা ভাবনা করি যেটা আসলে এক্সিস্ট করে না। আমি কি বোঝাতে পেরেছি? আমরা যখন কোনো বিষয় নিয়ে চিন্তা করি, এমন বিষয় নিয়ে চিন্তা করতেছি যেটা আসলে মানে কোনো অস্তিত্ব নাই, যেটা হইতেও পারে নাও হইতে পারে, এটা সত্যতা নাই, অথবা সম্ভাব্যতা খুব একটা বেশি না, পসিবিলিটির একটা বিষয় চলে আসে যে এই জিনিসটা হতেও পারে, অথবা এই জিনিসটা যদি হতো, অথবা এই জিনিসটা যদি না হতো। আমাদের চিন্তা ভাবনাগুলো তখন এইরকম আসে। এই যে তোমার চিন্তা ভাবনা আসতেছে, আমি যদি একদিন রাজা হইতে পারতাম, আমি অনেক কিছু করে ফেলতাম। এই যে তুমি কল্পনা করতেছো বসে বসে, স্বপ্ন দেখতেছো, এটাই হচ্ছে আমাদের ইমাজিনেশন বা কল্পনা, সহজ ভাষায় আমি যদি বলি। আচ্ছা, আর তারপরে চলো দেখি তোমাদের এখানে আমি, আচ্ছা এই ইমেজটা একটু খেয়াল করলে দেখতে পাবা একটা মেয়ে, সে হচ্ছে কি কি জিনিস চিন্তা ভাবনা করতেছে, দেখো। এখানে দেখলেই বুঝতে পাবা, সে মহাকাশ নিয়ে চিন্তা ভাবনা করতেছে, অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা করতেছে। এই যে যে জিনিসগুলা তুমি চাইতেছো তুমি মহাকাশে যাবা, বাট তুমি হচ্ছে এখনো ক্লাস 9-এ পড়ো, তোমার পক্ষে মহাকাশে যাওয়া সম্ভব না। বাট তুমি মহাকাশ নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করে ফেলতেছো, মহাকাশে যাবা, ওখানে সবকিছু উড়ন্ত অবস্থায় থাকে, খাবারগুলা উড়ে, তুমি উড়ে উড়ে খাবার খাবা। এই যে জিনিসগুলা মানে চিন্তা করতেছো, এগুলাকেই বলা হয় ইমাজিনেশন বা কল্পনা, ঠিক আছে? তাহলে কল্পনা আর অনুভূতির মধ্যে পার্থক্য কি বোঝা যায়? সবাই কি ক্লিয়ার হয়েছো? আচ্ছা, সবাই বুঝতে পেরেছো কিনা অবশ্যই কিন্তু জানাবা, ঠিক আছে? আচ্ছা, আফটার বিকামিং এ কিং আই উইল ম্যারি এ বিউটিফুল প্রিন্সেস। এটা তোমাদের জন্য একটা এক্সাম্পল হিসেবে রেখেছি। আফটার বিকামিং এ কিং, আমি রাজা হবার পর, সে কিন্তু রাজা হবে কিনা আসলে সে জানে না, এটা মানে ভবিষ্যতের কথা, অথবা কখনো নাও হতে পারে, এটা কিন্তু আসলে এক্সিস্ট করছে না এই মুহূর্তে। তাহলে এই যে এক্সিস্ট করছে না, তারপরেও সে চিন্তা ভাবনা করছে, আমি যদি রাজা হয়ে যাই, অথবা আমি রাজা হবার পরে কি করব,
আই উইল ম্যারি এ বিউটিফুল প্রিন্সেস, আমি খুব সুন্দর একটা রাজকন্যাকে কি করব, বিয়ে করব। সে বসে বসে বাসায় বসে বসে এই জিনিসটা চিন্তা করছে, এটাই হচ্ছে কল্পনা। যে জিনিসগুলো অলিক হয়, সত্য নয় বা এক্সিস্ট করছে না, ওই জিনিসগুলোকেই আমরা বলি ইমাজিনেশন বা কল্পনা। যখন তোমরা মাঝে মাঝে দেখবা, যখন আমরা থ্রিলার সিরিজ গুলা পড়ে, কোন হরর মুভি গুলা দেখি, ওই জিনিসগুলো আসলে কিন্তু বাস্তবে এক্সিস্ট করছে না, অস্তিত্ব নাই। তারপরে এই জিনিসগুলো কোত্থেকে আসছে? যিনি লিখেছেন তার কল্পনা থেকে আসছে। তার মানে ওটাই হচ্ছে আমাদের কল্পনা। আর অনুভূতি কি? অনুভূতি জিনিসটা হচ্ছে সত্য, যেটা তুমি অনুভব করতে পারছো, তুমি বুঝতে পারছো তোমার কাছে কেমন লাগছে। তাহলে অনুভূতি এবং ইমাজিনেশন, কল্পনা, এই দুইটার মধ্যে কি পার্থক্য বোঝা যায়? আচ্ছা, আমাকে একটু জানাবা। আচ্ছা, ওয়ান ডে আই উইল হ্যাভ এ লট অফ মানি অ্যান্ড আই উইল গো আউট ফর এ অ্যাডভেঞ্চার। আচ্ছা, ওয়ান ডে আই উইল হ্যাভ এ লট অফ মানি, একদিন আমার অনেক টাকা হবে। যখন আমার টাকা হবে তখন আমি কোথায় যাব? আই উইল গো আউট ফর অ্যাডভেঞ্চার, আমি হচ্ছে অ্যাডভেঞ্চার বা অভিযানে বেরিয়ে পড়বো। এটাও তার কল্পনা। কবে তার টাকা হবে না হবে সেটা কিন্তু আসলে ঠিক নেই। সে এখনই এগুলো সব চিন্তা ভাবনা করে রাখতেছে, প্ল্যান করে রাখতেছে যে আমার অনেক টাকা হবে, আমি তখন অভিযানে যাব। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমাদের কল্পনা, আর ওটা হচ্ছে আমাদের অনুভূতি, যেটা আমরা সত্য এবং অনুভব করতে পারি। আচ্ছা, তাহলে ইমাজিনেশন এবং ফিলিং এর মধ্যে পার্থক্য বোঝা গেছে? সবাই ক্লিয়ার হয়েছে? আমাকে কাইন্ডলি একটু জানাবা। যদি বুঝতে পেরে থাকো তাহলে হচ্ছে আমরা পরবর্তী টপিকে চলে যাব। আর এই বিষয় নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই অবশ্যই প্রশ্ন করবা। প্রশ্ন না করলে বিষয়টা ক্লিয়ার হবে না, অথবা জানতে পারবা না। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই জানাবা কমেন্টে। ঠিক আছে, তাহলে চলো আমরা নেক্সট চলে যাই, কারো যদি কোনো সমস্যা না থাকে। আচ্ছা, এরপরে দেখো, নাও ইটস টাইম টু চেক আউট, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এই যে একটু আগে যে আমি ফিলিং এবং ইমাজিনেশনের পার্থক্যটা বললাম, এখন ওইটা যদি ভালো মতো খেয়াল না করো, এই হোমওয়ার্কটা কিন্তু করতে পারবা না। আচ্ছা, এখানে আমি 5টা সেন্টেন্স তোমাদের জন্য রেখেছি, ভালো করে শুনে নাও সবাই। 5টা সেন্টেন্স তোমাদের জন্য রেখেছি। তোমাদের কাজ হচ্ছে এইখানে কোন সেন্টেন্সটা ফিলিং, কোন সেন্টেন্সটা ইমাজিনেশন নির্দেশ করে সেটা তুমি ফাইন্ড আউট করবা। প্লাস আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে যে দেখো, আই এম অলওয়েজ অ্যাফ্রেড অফ ডার্ক নাইট, তুমি হচ্ছে কি করো, প্রত্যেক অন্ধকার রাতকে তুমি কি সবসময় ভয় পাও? অন্ধকার রাত অনেকেই ভয় পায়, তাই না? এই যে তুমি যে ভয় পাচ্ছ, বিষয়টা আসলে কি, তোমার কল্পনা নাকি তোমার অনুভূতি? এই জিনিসটা তুমি ফাইন্ড আউট করবে, এবং এই যে ডট ডট দেওয়া খালি ঘরে তুমি লিখবা। তো তোমরা হচ্ছে এই 5টা সেন্টেন্স ফিল আপ করবা, হচ্ছে কোনটা ইমাজিনেশন, কোনটা তোমার অনুভূতি ফিলিং, সেটা ফাইন্ড আউট করবা। করে হচ্ছে আমাদের অফিসিয়াল পেজে জমা দিতে পারো অথবা ওয়েবসাইটে জমা দিতে পারো। ঠিক আছে, এই হোমওয়ার্কটা কিন্তু অবশ্যই করবা। ঠিক আছে। আচ্ছা, এরপর আসো তোমাদের বইয়ের যে টপিক সেটাতে। সেটা কি? রাইট এ কম্পোজিশন বেসড অন নেচার, এটাই মূলত আজকে আমাদের পড়ার বিষয়। কি, কল্পনার উপর ভিত্তি করে কিভাবে তুমি রচনা লিখতে পারবা। এতক্ষণ ধরে আমি ইমাজিনেশন, ফিলিং, এই জিনিসগুলো এই জন্যই আসলে বুঝিয়েছি যে তোমাদের একটু পরে এই জিনিসগুলো লাগবে। তোমার যখন কম্পোজিশন লিখতে যাবা, তখন তোমার কোনটা তোমার অনুভূতি, তোমার কোনটা কল্পনা, ওটা কিন্তু তোমাদের ফাইন্ড আউট করতে বলবে। এবং তোমাদের বইতেই কিন্তু দেওয়া আছে যে কোনটা তোমার ফিলিং, ওটা তুমি লিখো, কোনটা তোমার ডিসক্রিপশন, কল্পনা, তুমি ওটা লিখো। তার মানে দুইটাকে যদি আলাদা করতে হয়, অবশ্যই ফিলিং এবং ইমাজিনেশন, এই দুইটার যে পার্থক্য আমি একটু আগে বললাম, ওটা ভালো করে কিন্তু দেখতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো আমাদেরকে 2.2.1 কি বলা আছে একটু পড়ে তোমাদেরকে শোনাই। লেটস ইমাজিন আর নেচার ওয়ার্ক, চলো একটা হচ্ছে প্রকৃতিতে, আমরা চলো একটু প্রকৃতিতে হাঁটি। ওটা কি করব? কল্পনা করব। এই যে এখানেই তোমাদের কল্পনার বিষয়টা চলে এসেছে। চলো প্রকৃতিতে হাঁটি, ওই জিনিসটা কি করব, আমরা একটু কল্পনা করব। আচ্ছা, ইটস গ্রুপ ওয়ার্ক, এটা অবশ্যই একটা গ্রুপ ওয়ার্ক, দলীয় কাজ। ইট ক্যান বি ডান, এটা হতে পারে বিয়ন্ড দ্য স্কুল টাইম, স্কুল টাইমের পরে এই জিনিসটা হতে পারে, অর্থাৎ স্কুল টাইম বাদ দিয়ে তোমরা একটু নেচারে বা প্রকৃতিতে হাঁটছো, এই বিষয়টা কল্পনা করবা। আচ্ছা, টু ডু দ্যাট লেটস ফলো দ্য স্টেপস গিভেন বিলো, এই জিনিসটা করার জন্য তোমাদের নিচে কিছু নির্দেশনা দেওয়া থাকে, তোমাদের বইতে দেওয়া আছে, ওইগুলো আমাদেরকে ফলো করতে বলা হয়েছে। অর্থাৎ তোমার একটু সাহায্যের জন্য, তুমি কিভাবে কাজটা শুরু করবা ওটা একটু বুঝতে যদি সমস্যা হয় এই জন্য। ঠিক আছে, দেখি তো আমাদের এখানে কি কি দেওয়া আছে। আচ্ছা, স্টেপ 1, তোমাদের মনে হয় 4টা স্টেপ দেওয়া আছে, আমার ঠিক মনে নেই, তবে 4টা স্টেপই হবে। এই 4টা স্টেপে তোমার কম্পোজিশন লেখাটা শেষ করতে হবে। ঠিক আছে, এই 4টা স্টেপ কি কি? এক, ইমাজিন দ্যাট, কল্পনা করো যে ইউ আর এ টেকিং আ নেচার ওয়ার্ক, তুমি হচ্ছে প্রকৃতিতে হাঁটছো।
ইন এ বিগ গ্রিন পার্ক উইথ ইউর ফ্রেন্ডস, অনেক বড় একটা সবুজ পার্কে তুমি হাঁটছো তোমার বন্ধুদের সঙ্গে। এই জিনিসটা তোমাকে কল্পনা করতে বলা হয়েছে, তার মানে তুমি সত্যি সত্যি যাচ্ছ না। এই যে আমি একটু আগে বললাম কল্পনা বিষয়টা কি, যেটা আসলে সত্যি না, তুমি নিজে নিজে চিন্তা করে নিবা, নিজে নিজে কল্পনা করে নিচ্ছ, সেটা আসলে এক্সিস্ট করছে না। এই জিনিসটাই হচ্ছে আমাদের ইমাজিনেশন। এই জন্যই হচ্ছে একটু আগে আমি ইমাজিনেশন এবং ফিলিং এর পার্থক্যটা তোমাদেরকে বুঝিয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখি চলো, এখানে হচ্ছে দেখো একটা ইমেজ তোমাদের জন্য রেখেছি, অনেকগুলো মানুষ যারা হচ্ছে গ্রিন পার্কে জগিং করছে অথবা কেউ হাঁটছে কেউ বই পড়ছে এরকম। আচ্ছা, ক্লোজ ইউর আইস, তোমার চোখ বন্ধ করো, রিফ্রেশ ইউর মাইন্ড অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট এ বিগ গ্রিন পার্ক। আচ্ছা, তোমাকে কল্পনা করতে হলে অবশ্যই মাইন্ডটা ফ্রেশ থাকতে হবে। মাথায় যদি অনেক কিছু চিন্তা ভাবনা নিয়ে কল্পনা করতে যাও, কখনোই কল্পনা ভালো হবে না, এবং কল্পনা ভালো না হলে তোমার যে ওয়ার্কটা দিয়েছে, কাজটা দিয়েছে, সেটাও ভালো হবে না। তাহলে আমাদেরকে যদি কোনো বিষয় সম্পর্কে কল্পনা করতে বলা হয়, অবশ্যই রিল্যাক্স মোডে করবা, চিন্তা ভাবনা সব বাদ, এখন এই বিষয়টার উপরে ফোকাস করবা এবং চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলে কিন্তু আমরা অনেক কিছুই কল্পনায় দেখতে পাই, তাই না? মনে হয় যেন দিবা স্বপ্ন যেটাকে বলে, ওরকম অনেক কিছুই চোখের সামনে দেখতে পাবা। সুতরাং চোখ বন্ধ করো, মাইন্ডটা ফ্রেশ করে ফেলো, কোনো চিন্তা ভাবনা রাখবা না মাথায়, মাথাটা একদম খালি করে ফেলো। তারপরে চিন্তা করো যে তুমি একটা কোথায় আছো, বিগ গ্রিন পার্কে আছো, সবুজ পার্কে আছো। আচ্ছা, এই যে দেখো এখানেই তোমার ফিলিং লিখতে বলা হয়েছে, হোয়ার ইউ হ্যাভ ওয়াকড বিফোর, যেখানে তুমি আগেই হেঁটেছো এমন একটা জায়গা কল্পনা করো, তাহলে তোমার আসলে লিখতে সুবিধা হবে। নাও রাইট ডাউন ইউর ফিলিংস, এই যে তোমার এখানে অনুভূতি লিখতে বলা হয়েছে, একটু আগেই তোমাকে ইমাজিন করতে বলা হয়েছে, এখন তোমাকে ফিলিং লিখতে বলা হয়েছে। যদি ইমাজিনেশন এবং ফিলিং এর পার্থক্য না বোঝো তাহলে কিভাবে লিখবা? হুম, আচ্ছা দেখি ফিলিং আমি তোমাদের জন্য একটু একটু লিখেছি এখানে, তোমাদের ফরম্যাটটা জাস্ট একটু দেখিয়ে দেব। আর এই জিনিসগুলো হচ্ছে তোমরা লেকচার নোটে পেয়ে যাবা সবগুলো। এখানে ডিটেলসে আমি তোমাদের রিডিং পড়ে শোনাবো না, অবশ্যই এটা অনেক বোর ফিল হবে সবার জন্য আমি জানি। সুতরাং এগুলো তোমরা পেয়ে যাবা হচ্ছে লেকচার নোটে, অবশ্যই লেকচার নোট খুব ভালোভাবে সবাই ফলো করবা। আর হচ্ছে এই ফিলিংটা হচ্ছে একটুখানি আমি বলে দিব তোমাদেরকে কিভাবে তোমার অনুভূতিগুলো সেন্টেন্স আকারে তুমি সাজাতে পারো, ঠিক আছে? আচ্ছা, I feel relaxed and fresh during nature walk in a big green park. এই যে তুমি একটু আগে কল্পনা করেছো তুমি একটা বড় গ্রিন পার্কে হাঁটছো বন্ধুদের সঙ্গে, কল্পনা করার পরে রেজাল্টটা কি? তোমার অনুভূতি, সেই অনুভূতিটাই তুমি একটু বলবা। তো তুমি কি অনুভূতি করেছো, তোমার অনুভূতি কেমন হয়েছে? আই ফিল রিল্যাক্সড অ্যান্ড ফ্রেশ, আমি খুবই রিল্যাক্স ফিল করেছি এবং ফ্রেশ ফিল করেছি যখন আমি প্রকৃতিতে হাঁটছি। তুমি নিজেই একটু কল্পনা করো তো, যখন কোথাও তুমি সবুজ অনেক থাকে পার্কে যাও অথবা শান্তশিষ্ট পরিবেশে হাঁটো, তখন অনুভূতি কেমন হয়? সত্যি খুব রিফ্রেশিং হয়, তাই না? মাইন্ডটা একদম রিফ্রেশ হয়ে যায়, চিন্তা ভাবনা সব দূর হয়ে যায়, স্ট্রেস দূর হয়ে যায়। এই যে তোমার স্ট্রেস দূর হয়ে যাচ্ছে, চিন্তা ভাবনা বৃদ্ধি পাচ্ছে, ভালো লাগছে, এই যে ভালো লাগার যে অনুভূতি, ওই জিনিসগুলো তুমি একটু নিজের মতো করে সাজিয়ে লিখবা। কয়েক লাইনে লিখলেই হবে, আমি এখানে একটু বড় করে লিখেছি তোমাদের জন্য, তোমাদের বোঝার সুবিধার্থে। যারা যারা হচ্ছে পুরোটা দেখতে চাও বা আইডিয়া নিতে চাও, তারা হচ্ছে রেকর্ডেড ক্লাস হওয়ার পরে কিন্তু ভালো করে দেখে নিবা, এবং প্লাস হচ্ছে লেকচার নোট। আচ্ছা, আই ফিল ভেরি প্লিজ টু ওয়াক উইথ মাই ফ্রেন্ডস টু, আমি আমার বন্ধুদের সঙ্গে হাঁটতে খুবই ভালো, মানে ভালো বোধ করেছি, খুব আনন্দিত হয়েছি। তো বন্ধুদের সঙ্গে কোথাও গেলে আড্ডা হয় বেশি, মজা হয় বেশি, তাই না? ওই জিনিসটাই তুমি একটু লিখলা। এই যে এই অনুভূতিগুলো কিন্তু আসলে সত্যি, তুমি তোমার বন্ধুদের সঙ্গে একদিন টাইম স্পেন্ড করো একটু, তাহলেই বুঝতে পাবা কোনটা তোমার অনুভূতি কোনটা তোমার ইমাজিনেশন, আর অনুভূতিটা আসলে কেমন। তখন ওই জিনিসটাই হচ্ছে ছোট ছোট ওয়ার্ড, সহজ যে ওয়ার্ড গুলো হয়, ফিল হ্যাপি, ফিল এক্সাইটেড, তারপরে হচ্ছে তোমার ফিল ভেরি প্লিজ, এই যে ছোট ছোট সহজ শব্দগুলো দিয়ে তোমার অনুভূতিগুলো সাজাই ফেলো, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, ইট হ্যাজ টট মি টু বি কাম, স্লো and cordial to others and never to rush. আচ্ছা, it has taught me to be calm, এটা আমাকে কি শিখিয়েছে? শান্ত হতে শিখিয়েছে। স্লো, ধীর হতে শিখিয়েছে। প্রকৃতি সবসময় দেখবা শান্ত ধীর হয়, তাই না? কোনো তাড়াহুড়া নেই। নেভার টু রাশ, কোথাও কোনো তাড়াহুড়া নাই, কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার আর করতে আমরা মানে করব না, এরকম জিনিসগুলো মহৎ হতে উদার হতে আমাদেরকে প্রকৃতি শেখায়। তো তাহলে তুমি যদি একটা গ্রিন পার্কে বড় একটা লেকের ধারে যাও অথবা সবুজ কোনো জায়গায় হাঁটো, তোমার মনে হবে যেন আমার মনটা আকাশের মতো বিশাল হয়ে গেছে, এরকম একটা অনুভূতি হবে। সো তোমার ওই অনুভূতিগুলো একটুখানি লিখো এখানে, ঠিক আছে? আচ্ছা, পুরাটা হচ্ছে আমি পড়তে যাব না, পুরাটা যদি পড়তে যাই তাহলে সবাই ঘুমিয়ে পড়বা আমি জানি, আসলে লাইভ ক্লাসে সরাসরি এটা সম্ভব না। তোমাদের জন্য লেকচার নোটে এগুলো সব থাকবে। আচ্ছা, স্টেপ ওয়ান এর মতোই, হুম, ওপেন ইউর মাইন্ডস আই অ্যান্ড অবজার্ভ এভরিথিং অ্যারাউন্ড ইউ, তোমার মনের চোখ খোলো। তুমি যেহেতু
আসল চোখ দুইটা বন্ধ করে ইমাজিনেশনে যাবা, কল্পনায় যাবা, সুতরাং তোমার মনের চোখ দুইটা খুলতে হবে, তাই না? মনের চোখ না খুললে কিন্তু আর দেখতে পাবা না কিছু। তো তোমার মনের চোখ দুইটা খোলো এবং চারপাশটা একটু দেখো, তোমার চারপাশটা পর্যবেক্ষণ করো, অবজার্ভ করো কি কি আছে ওখানে। বাতাস কেমন, ঠান্ডা বাতাস যেটা তোমাকে ভালো অনুভূতি দিচ্ছে। তারপর আশেপাশের পরিবেশটা কেমন, পরিষ্কার পরিচ্ছন্ন, সবকিছু গোছানো, সবুজ শান্ত, এই জিনিসগুলা কি করো, ফিল করো। এই জিনিসগুলো হচ্ছে একটুখানি কল্পনা করার চেষ্টা করো। আচ্ছা, এরপরে ট্রাই টু ফিল দ্য ওপেন স্কাই। বিশাল তোমার মাথার উপরে যে আকাশটা আছে, ওই আকাশটাকে, খোলা আকাশটাকে অনুভব করার চেষ্টা করো। আচ্ছা, বিগ ট্রিজ, সাউন্ডস অফ দ্য নেচার অ্যান্ড দ্য ব্লু ক্রিস্টাল ওয়াটার অফ দ্য লেক। এবং নীল স্বচ্ছ লেকের জল, নীল স্বচ্ছ লেকের জল দেখলে অনেকেরই মন ভালো হয়ে যাবার কথা। স্বচ্ছ জল, লেকের জল আমরা খুব দেখতে পছন্দ করি, অনেকেই লেকে হচ্ছে ঘুরতে যাও, তাই না? তখন ওই যে তোমার স্বচ্ছ জলটা দেখলা, তোমার অনুভূতি কেমন হইলো, ওই জিনিসটা একটু লিখবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে ফিলিং এখানে অনেক বড় করে দেওয়া আছে তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য, তোমরা যাতে একটু আইডিয়া নিতে পারো। কখনোই কপি পেস্ট করবা না, সবাই আইডিয়া নিবা কিভাবে হচ্ছে তুমি তোমার অনুভূতি সাজাতে পারো। একটুখানি সেন্টেন্স গুলো একটু ডিফারেন্ট করে দিবা, একটু শব্দগুলো চেঞ্জ করে দিবা। এখানে আমি বললাম ধরো বিগ ট্রিজ, তুমি বলতে পারো মেনি ট্রিজ, অনেকগুলো গাছ ছিল। ঠিক আছে? এই যে শব্দগুলো একটু পরিবর্তন করে দেওয়া, এগুলাই হচ্ছে তুমি নিজের মতো করে করতে পারো। আচ্ছা, তো তোমার অনুভূতিটা কি হবে, অনুভূতিটা একটু বলো। তোমরা কিন্তু চাইলে তোমাদের নিজেদের অনুভূতিটা কমেন্ট সেকশনে জানাতে পারো, অথবা কোনো প্রশ্ন থাকলেও জানাতে পারো। আচ্ছা, the open sky, big trees, the sights, sound of the nature, and the blue crystal water of the lake remind me that how beautiful the nature is. আচ্ছা, এই যে open sky, তারপরে big trees, অনেকগুলো গাছ, সবুজ প্রকৃতি, তারপরে লেকের জল, এগুলো তোমাদের আসলে কি বলতে চায়? এগুলোর একটাই অর্থ, প্রকৃতিটা আসলে কি সুন্দর, কত সুন্দর, এই জিনিসটাই হচ্ছে আমাদের কাছে এক্সপ্রেস করে বা প্রকাশ করে। আচ্ছা, এরপরে দেখো, ইট গিভস মি সাচ পজিটিভ স্পিরিট। এটা হচ্ছে আমাকে সত্যি পজিটিভ স্পিরিট দেয়, উদ্দীপনা দেয়, পজিটিভ উদ্দীপনা দেয়। আচ্ছা, ইমোশন অ্যান্ড ইন্সপায়ার্ড মি টু বি নোবেল লাইক নেচার। এবং আমাকে কি করে, ইন্সপায়ার্ড করে, অনুপ্রাণিত করে, প্রকৃতির মতো মহৎ হতে, উদার হতে আমাকে কি করে, অনুপ্রাণিত করে। আচ্ছা, এভাবে ফিলিং গুলো তোমাদের সাজাতে পারো, ছোট ছোট লাইন দিয়ে ফিলিং গুলো সাজাতে পারো। আচ্ছা, এটা নিয়ে কি আর কারো কোনো মানে আছে? কারো কোনো প্রশ্ন আছে? থাকলে করতে পারো। আর এই যে অনুভূতিগুলো তোমরা বুঝতে পারছো কিভাবে সাজাবা বা কিভাবে লিখবা? যদি বুঝতে না পারো অবশ্যই প্রশ্ন করবা, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আচ্ছা, তো এইভাবেই তুমি হচ্ছে তোমার অনুভূতিগুলো লিখে জানাতে পারো। আচ্ছা, অলওয়েজ বিং কাইন্ড, জেন্টাল, অ্যাফেকশনেট টু আদার্স। সবসময় কি হতে, দয়ালু হতে, অন্যদের সঙ্গে ভালো ব্যবহার করতে, স্নেহপূর্ণ সম্পর্ক রাখতে প্রকৃতি আমাদেরকে কি করে, অনুপ্রাণিত করে। প্রকৃতি যেমন আমাদেরকে গরম, খুব বেশি গরম পড়লে, তোমরা কিন্তু গাছ কাটতেছো, তাই না? মানুষ গাছ কেটে ফেলে, তারপরেও যখন কোথাও একটা গাছ থাকে আর খুব বেশি গরম পড়ে, প্রকৃতি কি গাছকে আমাদেরকে ছায়া না দিয়ে থাকতে পারে? না, পারে না। অবশ্যই তখনও গাছ আমাদেরকে ছায়া দেয়। এই যে জিনিসগুলো তোমার ক্ষতি করলো, তারপরেও তুমি তার বিপদের দিনে এগিয়ে গেলা, এই জিনিসগুলোই হচ্ছে আমাদেরকে প্রকৃতি শেখায়। আচ্ছা, এরপরে চলো। আচ্ছা, স্টেপ 3, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 সবগুলো কিন্তু একই রকম। তোমাকে একটা করে টপিক দিয়ে দেওয়া হলো, ওটার উপর তোমার অনুভূতি লিখতে বলা হলো। আচ্ছা, দেখি একটু কি। নাও ওপেন ইউর আইজ অ্যান্ড রাইট ডাউন ইউর ফিলিং। আচ্ছা, এবার তোমার চোখ খোলো। এতক্ষণ চোখ বন্ধ করেছো, চোখ বন্ধ করে সবকিছু কল্পনা করেছো, ইমাজিন করেছো। আচ্ছা, তোমার অনুভূতি কি হয়েছে সেটা একটু একটু করে লিখলা। এবার স্টেপ 3 তে কি বলা হয়েছে? স্টেপ 3 তে বলা হয়েছে যে এবার চোখ খোলো। এতক্ষণ মনের চোখ খোলা ছিল, এবার মনের চোখ বন্ধ করো। মনের চোখ বন্ধ করে নিজের আসল যে দুইটা চোখ ছিল ওটা খোলো। আসল চোখ খোলার পরে কি করবা, তোমার অনুভূতিগুলা লিখবা। এই যে কল্পনায় যে তুমি এতক্ষণ প্রকৃতিতে হেঁটে আসলা, তোমার কি কি অনুভূতি হলো, তুমি কি কি জিনিস অবজার্ভ করলা, পর্যবেক্ষণ করলা, এবং প্রকৃতির কাছ থেকে কি কি শিখলা, সেই জিনিসগুলো এবার তোমার লেখার পালা। আচ্ছা, স্টেপ 3 তে তোমরা কিভাবে সাজাতে পারবে, একটা টেকনিক ছোট্ট আমি বলে দেই। সেটা হচ্ছে স্টেপ 1 এবং স্টেপ 2, ওই দুটাকে যদি তুমি একসঙ্গে করো স্টেপ 3 পেয়ে যাবা। কারণ কি, স্টেপ 1 এ তুমি চোখ বন্ধ করে জিনিসটা কল্পনা করেছো, অনুভূতিটা লিখে ফেললা। স্টেপ 2 তে চোখ বন্ধ করেছো, অনুভূতি কি হলো তোমার সেটা লিখে ফেললা। এখন স্টেপ 3 তে আবার তোমাকে বলা হয়েছে যে এবার চোখ খোলো এবং অনুভূতিটা, সম্পূর্ণ অনুভূতিটা প্রকাশ করো। তাহলে স্টেপ 1 এবং স্টেপ 2 দুইটা তুমি একসঙ্গে করবা, স্টেপ 3 পেয়ে যাবা। আমি কি বুঝাতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছো?
আচ্ছা, কোন জিনিসটা বুঝতে পারেন নাই আমাদেরকে যদি একটুখানি কমেন্টে জানান তাহলে হচ্ছে বোঝাতে সুবিধা হবে। দরকার হলে আমি জিনিসটা হচ্ছে স্লাইডটা আবার রিপিট করব। ঠিক আছে? কোন জিনিসটা বুঝতে পারিনি সেটা আমাদেরকে জানালে আমরা এটা হচ্ছে আবার আমি স্লাইডটা হচ্ছে রিপিট করব। আচ্ছা, আর কারা বুঝতে পেরেছেন আমাদেরকে অবশ্যই একটু জানাবেন। যদি বুঝতে না পারেন তাহলে আবার আমি রিপিট করব। আর যদি বুঝতে পেরে থাকেন তাহলে সামনে আগাবো। আচ্ছা, আমার এই এতক্ষণ যেটা বললাম স্টেপ 1, স্টেপ 2 এবং স্টেপ 3 সবাই বুঝতে পেরেছো? স্টেপ 3 টা কিভাবে সাজাবা সেটা বুঝতে পেরেছো? আমাকে একটু কমেন্টে জানাও। আচ্ছা, আচ্ছা, নাজমুল হক লিখেছেন বুঝতে পেরেছেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। বুঝতে পারলে ঠিক আছে। আমি হচ্ছে ফিলিংটা একটুখানি পড়ে শোনাই যে ১ম স্টেপ এবং ২য় স্টেপ যে আমি একসঙ্গে করলাম সেটা একটু পড়লেই বুঝতে পারবা। যেমন I feel relaxed and fresh during nature walk in a big green park। এই লাইনটা কিন্তু কোথায় আছে? স্টেপ 1 এ আছে। সেই স্টেপ 1 টাই হচ্ছে আমি এখানে ১ম এই দিয়ে দিলাম। কারণ কি? স্টেপ 1 এবং স্টেপ 2 একসঙ্গে করলে স্টেপ 3 পাবা। ঠিক আছে? তারপর I feel very pleased to walk with my friends too. It has taught me এগুলা হচ্ছে স্টেপ 1। Then the open sky, big trees, the sights, sounds of the nature এটা হচ্ছে আমাদের স্টেপ 2। তার মানে স্টেপ 1 এবং স্টেপ 2 একসঙ্গে করো স্টেপ 3 পেয়ে যাবা। ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো? সবার কাছে ক্লিয়ার? আসমা খাতুন লিখেছেন, "ইয়েস মিস।" অনেক ধন্যবাদ জানানোর জন্য। আচ্ছা, যদি বুঝতে পেরে থাকেন তাহলে চলেন আমরা হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাই। এরপরে কি আছে? স্টেপ 4। আচ্ছা, আমি আগেই বলে দিয়েছিলাম তোমাদের মনে হয় ৪ টা স্টেপ আছে। আচ্ছা, স্টেপ 4 এ মনে হয় তোমাদের জন্য কিছু প্রশ্ন রাখা আছে। দেখি কি? Each group will sit in a circle and discuss the notes they took by observing the nature। আচ্ছা, প্রত্যেকটা গ্রুপকে গোল হয়ে বসতে, বৃত্তাকার হয়ে বসতে বলা হয়েছে। প্রত্যেকটা গ্রুপ বৃত্তাকার হয়ে বসবা। বৃত্তাকার হয়ে বসার পর তোমরা হচ্ছে আলোচনা করবা এতক্ষণ যা অবজার্ভ করলা, এতক্ষণ যা অনুভূতি লিখলা, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবা। কার অনুভূতি কেমন? যদি একটা গ্রুপ ওয়ার্ক করো তাহলে প্রত্যেকের অনুভূতি আলাদা হবে। সুতরাং যদি আলোচনা করো তাহলে কম্পোজিশন তোমাদের যে ফাইনাল সাবমিশন থাকবে ওখানে প্রত্যেকের অনুভূতি লিখতে পারবা। আমার কথা কি বোঝা গেছে? এই জন্যই বলা হয়েছে যে টিমের সবাই মিলে বসো এবং এতক্ষণ কি অবজার্ভ করলা সেটা ভাষায় প্রকাশ করো। আচ্ছা, then they prepared the first draft of a composition on their experience of the nature work। এরপরে তোমাদের কি করতে হবে? এই যে এতক্ষণ অভিজ্ঞতা হলো, চোখ বন্ধ করে যে কল্পনা করলে একটা বিগ গ্রিন পার্কে হাঁটছো, অনুভূতি হলো, কি অবজার্ভ করলা সেটা যে এতক্ষণ ধরে তোমরা ফিল করলা, সেই জিনিসগুলো এবার হচ্ছে গ্রুপে আলোচনা করো। আলোচনা করার পরে প্রত্যেকের অনুভূতি জানো, প্রত্যেকের অবজারভেশন জানো। তুমি হয়তো একজন একটা জিনিস খেয়াল করলা, আরেকটা জিনিস খেয়াল করলা না। তোমার পাশে যেজন ছিল সে কিন্তু আবার ওই জিনিসটা খেয়াল করতে পারে। তাহলে একজন আরেকজনের সঙ্গে সবাই নিজেদের অনুভূতি এবং অবজার্ভিং যেটা পর্যবেক্ষণ করেছো সেটা কি করো? শেয়ার করো। তারপর সেগুলোর একটা ড্রাফট বা খসড়া করো। হ্যাঁ, আচ্ছা, তুমি এটা জানলা, তুমি এটা জানলা, তুমি বিগ গ্রিন পার্কটা কি দেখলা? সবুজ গাছগুলো আমি দেখলাম। ওটা তুমি নিয়ে নিলা, কালেক্ট করলা। তারপর ও ব্লু ক্রিস্টাল যে লেকের জল ছিল, স্বচ্ছ নীল জল, ওটা খেয়াল করেছে, ওটা অবজার্ভ করেছে, ওটা ফিল করেছে। ওই জিনিসটা ওর থেকে কালেক্ট করো। এভাবে সবগুলা কালেক্ট করে একটা ড্রাফট করো। হুম, আচ্ছা, এরপরে কি করতে বলা হয়েছে? You can further discuss the following questions before you start writing। তোমাদেরকে যেন আরেকটু সাহায্য করতে পারি আমরা, সেজন্য এখানে কিছু প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে। তুমি লেখার পূর্বে চাইলে এই প্রশ্নগুলো ফলো করতে পারো। তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার টিমে তুমি কাকে কি প্রশ্ন করবা বা সবার সামনে কোন প্রশ্নটা রাখবা। কোন প্রশ্নটা রাখলে হচ্ছে তুমি সেখান থেকে উত্তর পাবা। আচ্ছা, যেমন ১ নাম্বার প্রশ্ন, হাউ ডিড দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড ইউ মেক ইউ ফিল? হাউ ডিড দ্য এনভায়রনমেন্ট, তোমার চারপাশে যে পরিবেশটা ছিল, অ্যারাউন্ড ইউ মেক ইউ ফিল, আচ্ছা সেটা তোমাকে কেমন অনুভব করাইছে? তোমার অনুভূতিটা কেমন ছিল? প্রকৃতির উপর, তো তোমার মানসিক অবস্থার উপর অথবা অনুভূতির উপর, ইমোশনের উপর, ইমাজিনেশনের উপর প্রকৃতির কি প্রভাব সেটা একটু আলোচনা করো। সেটা কেমন? আই ফেল্ট লাইক মাই মাইন্ড ওয়াজ ফিল আপ উইথ পিস অ্যান্ড পজিটিভ স্পিরিট। আমি যখন প্রকৃতিতে হাঁটছিলাম, এটা হচ্ছে আমার মতো করে তোমাদের জন্য একটু বুঝতে পারো সেজন্য একটু উত্তরটা লিখে দিলাম। আচ্ছা, আই ফেল্ট লাইক মাই মাইন্ড ওয়াজ ফিল আপ উইথ
পিস। আমার মনে হচ্ছিল যে আমি যখন প্রকৃতিতে হাঁটছিলাম আমার মনে হচ্ছিল যে আমার মানে মনটা হচ্ছে শান্তিতে ভরে গেছে। প্রকৃতির মধ্যে হাঁটলে এমনই শান্তি অনুভব করবা, রিল্যাক্স ফিল করবা, তাই না? সেই জিনিসটা একটু লিখলো। আচ্ছা, অ্যান্ড পজিটিভ স্পিড এবং পজিটিভ উদ্দীপনা আমাকে জোগালো, সাহস জোগালো, পজিটিভ স্পিড জোগালো। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমি ফিল করেছি। আচ্ছা, ডিড ইট ইভোক এনি স্পেসিফিক ইমোশনস অর মেমোরিজ? আচ্ছা, এটা কি তোমার কোনো নির্দিষ্ট আহ স্মৃতি অথবা কোনো আবেগ জাগিয়ে তুললো, চেতনা জাগিয়ে তুললো? এই যে তুমি নেচার ওয়াক করেছো, হতে পারে অনেকেই সে আগেই নেচার ওয়াক করেছে, আগেই হচ্ছে ওই ওই পার্কে কারোর সঙ্গে হেঁটেছে, তখন এটা যখন আবার সে কল্পনা করলো তখন তার মনে হলো যে হ্যাঁ আমি তো ওর সঙ্গে ওই দিন ওই পার্কে ঘুরেছিলাম, আমরা এটা এটা করেছিলাম। এই যে তোমার স্পেসিফিক ইমোশন, স্পেসিফিক মেমোরি, এটা কি তোমাকে অনুভূতি কি জাগিয়েছিল তোমার নেচার ওয়ার্কের সময়? সেটা আমাকে একটু জানতে চাইছি তোমার কাছে। যদি হয় তাহলে তুমি অবশ্যই বলবা ইয়েস, অবশ্যই। আচ্ছা, yes, it evoked positive emotion like joy, happiness, of freedom, tranquility, kindness, and desire of love, and recall the memories of the past experience with nature. আচ্ছা, yes, অবশ্যই এটা আমার আগের অনুভূতি জাগিয়ে তুলেছে যখন আমি পূর্বে ওই পার্কে হেঁটেছিলাম বা কারোর সঙ্গে ঘুরতে গিয়েছিলাম, ওই মেমোরিটা, ওই স্মৃতিটা আমার জাগিয়ে তুলেছিল। এবং এটা আমাকে কি কি তোমার শিখাইছে বা কি কি অনুভূতি হয়েছে সেটা কেমন, যেমন জয়, হ্যাপিনেস, অনেক খুশি আমি, খুশির যে আবহাওয়া ওটা তৈরি করেছে। তারপরে ফ্রিডম অফ হ্যাপিনেস, আচ্ছা স্বাধীনতার সুখ, প্রকৃতিতে হাঁটলে যেটা আমরা বেশি ফিল করি সেটা হচ্ছে স্বাধীনতার সুখ, তাই না? প্রকৃতি হচ্ছে মুক্ত, উদার, ওখানে তোমার কোনো নিয়ম মানতে হবে না, ওখানে তোমার কোনো ধরাবাঁধা নিয়ম নেই, ওখানে কেউ তোমাকে শাসন করবে না। সেই যে তোমার অনুভূতি, স্বাধীনতার সুখ, সেই জিনিসটা আমি কি করলাম, ফিল করলাম, সেই জিনিসটা একটুখানি লিখবা। ওকে, দেন দুইটা প্রশ্ন গেল। দেখি থার্ড নাম্বার কি দেওয়া আছে। Were there any moments during the nature work? ওই নেচার ওয়ার্কের সময় কোনো মোমেন্ট কি তৈরি হয়েছে যেটা when you felt a strong connection to nature, যখন তুমি প্রকৃতির সঙ্গে একটা শক্তিশালী যোগাযোগ ফিল করতে পারছো, যখন তুমি নেচার ওয়াক করতেছো তখন কি এমন কোনো মোমেন্ট এসেছিল যখন তোমার মনে হয়েছে যে হ্যাঁ আমি প্রকৃতির খুব কাছে, প্রকৃতির সঙ্গে আমার যোগাযোগটা অনেক বেশি গভীর, এরকম অনুভূতি হয়েছে? সেই জিনিসটা যদি হয়ে থাকে তাহলে ডিসক্রাইব দোজ মোমেন্টস, ওই মোমেন্টগুলো কি করো, ভাষায় বর্ণনা করো। দেখি কিভাবে। ইয়েস, দেয়ার ইজ এ মোমেন্টস ডিউরিং নেচার ওয়ার্ক when I felt a strong connection to nature. আচ্ছা, হ্যাঁ, আমার একটা অনুভূতি হয়েছে ওই মুহূর্তে, একটা অনুভূতি আমার হয়েছে যখন আমি কি অনুভব করেছি, প্রকৃতির সঙ্গে আমার কানেকশন, প্রকৃতির সঙ্গে আমার যে যোগাযোগ সেটা আমি অনুভব করতে পেরেছি। সেটা কি রকম? আই ওয়াজ সারাউন্ডেড বাই নেচার। তুমি কিন্তু যতক্ষণ প্রকৃতিতে ছিলা তোমার চারপাশে প্রাকৃতিক জিনিসপত্র, প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘিরে ছিলা, তাই না? আই ওয়াজ সারাউন্ডেড বাই নেচার, ইট ওয়াজ লাইক এ গ্রিন সি অফ নেচার। আমার মনে হচ্ছে যেন একটা মানে সবুজের সমুদ্র। আমি যখন প্রকৃতিতে হাঁটছিলাম চারপাশটা প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘিরে ছিল এবং আমার মনে হচ্ছিল যে একটা সবুজ সমুদ্রের মধ্যে আমি আছি। আচ্ছা, and I was considered myself, এবং আমার নিজেকে মনে হচ্ছিল যে I am also a part of the nature, আমিও হচ্ছি প্রকৃতির একটা অংশ। আমার তখন এমনটাই মনে হচ্ছিল যে আমিও প্রকৃতির একটা অংশ। আমরা প্রত্যেকেই প্রকৃতির এক একটা অংশ, তাই না? প্রকৃতি যেমন আমাদের অংশ, আমরাও প্রকৃতির অংশ। এই জিনিসটাই হচ্ছে আমরা তখন অনুভব করেছিলাম। সেই জিনিসটা তোমাদেরকে একটু লিখতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে চলো 4 নাম্বার দেখি, 4 নাম্বারে কি বলা হয়েছে। হাউ ডু ইউ থিঙ্ক স্পেন্ডিং টাইম ইন নেচার, তুমি কি চিন্তা করো বা তুমি কি মনে করো স্পেন্ডিং টাইম ইন নেচার, প্রকৃতিতে সময় কাটানো, ক্যান ইনফ্লুয়েন্স আওয়ার ওয়েলবিং অ্যান্ড পার্সপেক্টিভ অন লাইফ? আমাদের সমৃদ্ধি, ওয়েলবিং মানে আমি কিন্তু প্রথমে ভোকাবুলারিতে দিয়ে দিয়েছিলাম, কারণ মনে আছে আমাদের সমৃদ্ধি, সুস্থতা, আমাদের হচ্ছে দৃষ্টিভঙ্গি, এগুলোর উপর প্রকৃতির কোনো প্রভাব আছে কিনা তুমি মনে করো কিনা? অবশ্যই আছে, তাই না? আমাদের সুস্বাস্থ্যের উপর, আমাদের উদ্দীপনা জাগানো, আমাদের দৃষ্টিভঙ্গির উপর প্রকৃতির অনেক অনেক বেশি প্রভাব আছে। তোমরা খেয়াল করলে দেখবা কারো যদি কোনো অসুস্থতা হয় তখন ডাক্তার কি বলে, আবহাওয়া চেঞ্জ করেন, হাওয়া বদলান। এর অর্থ হচ্ছে আপনি একটা ভালো পরিবেশে যান, একটা সুন্দর প্রকৃতির মধ্যে সময় কাটান, ওটা আপনার স্বাস্থ্যের উন্নতি করবে। শুধু যে স্বাস্থ্যের উন্নতি করবে তা না, মানসিক স্বাস্থ্যের সঙ্গে শারীরিক স্বাস্থ্যের উন্নতি করবে। আচ্ছা, স্পেন্ডিং টাইম ইন নেচার ক্যান ইনফ্লুয়েন্স আওয়ার ওয়েলবিং, প্রকৃতিতে সময় কাটানো আমাদের হচ্ছে সুস্বাস্থ্যের উপর, আমাদের সমৃদ্ধির উপর, সুস্থতার উপর অবশ্যই প্রভাব ফেলে। অ্যান্ড
পার্সপেক্টিভ অফ লাইফ ইন সাচ এ সিগনিফিকেন্ট ওয়ে, একটি গুরুত্বপূর্ণ পথে, একটি গুরুত্বপূর্ণ উপায়ে আমাদের উপর প্রভাব ফেলে। আচ্ছা, সেটা কিরকম? ইট ক্যান ইমপ্রুভ আওয়ার হেলথ, এটি হচ্ছে আমাদের স্বাস্থ্যের উন্নতি করে। প্রথমেই আমি কিন্তু বলেছিলাম স্বাস্থ্যের উন্নতি করে। আচ্ছা, রিফ্রেশ আওয়ার মাইন্ড, মাইন্ড রিফ্রেশ করে। তোমার যদি শরীর অসুস্থ থাকে, মাঝে মাঝে তোমার যদি মনটা খুব ভালো থাকে, তখন তুমি কি ভালো ফিল করবা, ওই জিনিসটাই হচ্ছে প্রকৃতি করে থাকে। আচ্ছা, ইনক্রিজ অ্যাবিলিটি অফ থিঙ্কিং, আমাদের চিন্তা ভাবনার সক্ষমতা বাড়ায়, শক্তি বাড়ায়। অবশ্যই মনটা যদি ভালো থাকে, শরীর ভালো থাকে, তাহলে কোনো বিষয় নিয়ে চিন্তা করাটা ইজি হয়ে যায়, তাই না? তাহলে আমাদের অ্যাবিলিটি বাড়ায়, থিঙ্কিং অ্যাবিলিটিটা বাড়িয়ে দেয়। আচ্ছা, কোয়ালিটি অফ বিহেভিয়ার, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উন্নতি করে। সেটা কিরকম? আগে তুমি অনেক বেশি বদমেজাজি ছিলা, খুব রাগারাগি করতা, বাট কিছুদিন প্রকৃতি, নির্মল শান্ত প্রকৃতির মধ্যে কাটানোর পর তুমি আস্তে আস্তে শান্ত হয়ে গেলা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করলা। এই জিনিসটাই একটু বলার চেষ্টা করলাম। কন্ট্রোল আওয়ার আওয়ার লাইফস্টাইল অ্যান্ড সোন, আমাদের জীবনযাপনের ধারাবাহিকতা চেঞ্জ করতেও সাহায্য করে প্রকৃতি, এবং আরো অনেক কিছু আছে। ওই অনেক কিছুটা হচ্ছে তোমরা একটু লিখবা, ওটা তোমাদের নিজেদের কাজ। নিজেদের অনুভূতি প্রকাশ করতে হলে কিন্তু নিজেদের জন্য কিছু রাখতে হয়। এই জন্য এখানে আমি সো অন কথাটা লিখে দিলাম। তার মানে আরো কিছু যে আছে সেটা চিন্তা ভাবনা করে বের করবা, এবং সেটাই তোমরা লিখে ফেলবা, নিজেদের অনুভূতিটা। আচ্ছা, আর বুঝতে এতটুকু পর্যন্ত বুঝতে সমস্যা হয়নি তো কারো, তাই না? যদি বুঝতে সমস্যা হয় আমাকে একটু জানাবা। আচ্ছা, একজন শিরিন আক্তার লিখেছেন, আপু নেট কানেকশন অনেক ডিস্টার্ব করে। আচ্ছা, আমার এখানে সমস্যা হচ্ছে নাকি আপনাদের ওখানে সমস্যা হচ্ছে? আচ্ছা, আমার মনে হচ্ছে আমাদের এখানে সব ঠিক আছে, তাই না? সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছো? সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছো? আচ্ছা, জাহিদ হাসান জনি প্রেজেন্ট ম্যাডাম, অনেক দেরি করে আসছেন মনে হচ্ছে। পুরো ক্লাসটা কিন্তু রেকর্ড হবার পর অবশ্যই দেখতে হবে। আচ্ছা, সবাই বুঝতে পেরেছেন আমি যে এতক্ষণ যেটা বোঝানোর চেষ্টা করলাম? যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই জি আপু, অনেক ধন্যবাদ জানানোর জন্য। তাহলে চলো আমরা নেক্সট টপিকে চলে যাই। আচ্ছা, নেক্সট টপিকটা হচ্ছে ফাইনাল সাবমিশন। এতক্ষণ যে আমি বকবক করলাম এটার একটা ফলাফল আছে। সেই ফলাফলটা হচ্ছে ফাইনাল সাবমিশন। ফাইনাল সাবমিশন কি? তোমরা তোমাদের বইয়ে দেখতে পাবা। আমি যে এতক্ষণ বকবক করলাম এটার একটাই কারণ। প্রথমেই বলে দিয়েছিলাম আমাদের টপিকটা কি? রাইট এ কম্পোজিশন বেসড অন নেচার, প্রকৃতির উপর ভিত্তি করে একটা রচনা লিখো। প্রকৃতির উপর ভিত্তি করে রচনা লিখতে হলে আমাদের কি কি জিনিস লাগবে? অনুভূতি, আমাদের ইমাজিনেশন, কল্পনা, এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। তারপর 2024-এর কম্পোজিশন কেমন ছিল, পুরাতন কারিকুলামের কম্পোজিশন কেমন ছিল, এই সবগুলো আলোচনা করে তোমার অনুভূতি কিভাবে ব্যক্ত করবা, তোমার কল্পনাকে কিভাবে আলাদা করবা, তারপরে তোমার হচ্ছে নেচার ওয়ার্ক কিভাবে করতে হবে, স্টেপ গুলো, এগুলো কেন আলোচনা করলাম এতক্ষণ ধরে? এই ফাইনাল সাবমিশনের জন্য, তুমি যাতে একটা কম্পোজিশন নিজের মতো করে লিখতে পারো, সেই জন্যই হচ্ছে আমি এতক্ষণ ধরে এই পুরো ক্লাসটা বকবক করলাম। আচ্ছা, যাই হোক, ফাইনাল সাবমিশন কি? ফাইনাল সাবমিশনের হচ্ছে বেশি তোমাদের খাটাখাটনি করতে হবে না, আমি আগে তোমাদেরকে একটা টেকনিক বলে দিই। আর সেটা হচ্ছে যে তুমি যে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 লিখলা, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, 4 এগুলো সব জোড়া দাও। সব জোড়া দিলেই তোমার ফাইনাল সাবমিশন বের হবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের যে স্টেপ 1, ওখানে আমরা কিছু জিনিস অবজার্ভ করলাম, কিছু জিনিস লিখলাম, ওগুলো ছিল আমাদের ড্রাফট, আউটলাইন অথবা খসড়া। ওই খসড়াগুলোকেই তো আমরা এডিট এবং রিভাইজ করে ফাইনাল সাবমিশনে আসবো। আমি কিন্তু প্রথমে বলে দিয়েছিলাম ওই যে যে টপিকটা আমাদের ছিল, কিভাবে তুমি তোমার কল্পনাকে হচ্ছে লেখায় রূপান্তর করতে পারো। ওই ওটাতে আমি কিছু পয়েন্ট দিয়েছিলাম তোমাদের জন্য। সেই পয়েন্টে ছিল, একটা পয়েন্ট ছিল যে এরকম, স্টেপ গুলো ছিল এরকম: প্রথমে কিছু ড্রাফট করো, কল্পনা করো, গবেষণা করো, রিসার্চ করো, আলোচনা করো, গ্রুপ ওয়ার্ক করো, করার পর ড্রাফট করো। এই যে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, এগুলো সবগুলো আমাদের ড্রাফট ছিল। এই ড্রাফট গুলোকে এবার তোমার যদি কোথাও কোনো শব্দের পরিবর্তন করতে হয় সেটা করতে পারো, কোথাও কোনো স্পেলিং এ যদি সমস্যা থাকে সেটা চেঞ্জ করতে পারো, কারো অনুভূতি যদি বাড়তি পাওয়া যায় তাহলে ওটা যোগ করতে পারো, কোনো কিছু যদি বিয়োজন করার থাকে অর্থাৎ তুমি ওটা রাখতে চাচ্ছ না, ওটা বাদ দিতে পারো। এই এই ধরনের কিছু কারেকশন করে নিবা। কারেকশন করে নেওয়ার পর আমরা ফাইনাল ড্রাফট থেকে ফাইনাল সাবমিশনটা বের করতে পারবো। এটাই হচ্ছে আমাদের ফাইনাল সাবমিশন। ফাইনাল সাবমিশন কিভাবে শুরু করবা? ফরম্যাটটা কি? ফরম্যাটটা হচ্ছে এই: অ্যাকর্ডিং টু দ্য নেচার ওয়ার্ক,
এটাই হচ্ছে মেইন হচ্ছে ফরম্যাট। এছাড়া আর বাকি সবগুলা কিন্তু আমরা স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 সবগুলা স্টেপ যোগ করলাম। আর কিচ্ছু না। ফাইনাল সাবমিশন নিয়ে তোমরা ভয় পাবা না। অনেকে ফাইনাল সাবমিশন নিয়ে ভয়ে থাকো। আমি অনেকবার দেখেছি তোমাদের অফলাইন স্কুলেও স্টুডেন্টরা হচ্ছে ফাইনাল সাবমিশন নিয়ে ভয়ে থাকে। যে আল্লাহ ম্যাম এত বড় কম্পোজিশন কিভাবে লিখবো নিজেদের মতো করে। ফাইনাল সাবমিশন নিয়ে ভয় পাবার কোনো কারণ নেই। আমি আবার বলছি স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এতক্ষণ যে ড্রাফট করলা সেগুলো একটু পরিমার্জন করো, একটু যোগ বিয়োগ করো, ভুল ত্রুটিগুলো একটু সংশোধন করো এবং সবগুলো একসঙ্গে করো। তাহলে আমরা আমাদের ফাইনাল সাবমিশন পেয়ে যাব। আর ফাইনাল সাবমিশন শুরু করবা কিভাবে? শুরুতেই তুমি বলে দিবা না আই ফিল ভেরি রিল্যাক্সড, আই ফিল ভেরি প্লিজড, এগুলো কিন্তু শুরুতেই বলা যাবে না। কম্পোজিশনের একটা নিয়ম আছে, ওই নিয়ম অনুযায়ী তুমি আগাবা। সেটা কেমন? অ্যাকর্ডিং টু দ্য নেচার ওয়ার্ক। নেচার ওয়ার্ক করার সময়, অথবা তুমি বলতে পারো ডিউরিং, অ্যাকর্ডিং এর জায়গায় ডিউরিং দিতে পারো, অথবা অন্য কোনো শব্দ যদি তোমার চয়েসে থাকে, নিজের মতো করে যদি একটু ডিফারেন্ট হতে চাও তাহলে ওই শব্দটা যোগ করতে পারো। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য নেচার ওয়ার্ক ইন ইমাজিনেশন, কল্পনায় নেচার ওয়ার্কের সময়ে তুমি কি কি করেছো? আই ফিল রিল্যাক্সড অ্যান্ড ফ্রেশ ডিউরিং নেচার ওয়ার্ক ইন আ বিগ গ্রিন পার্ক। এই যে দেখেছো, এই লাইনটা হচ্ছে আমাদের ওই যে স্টেপ 1। সবাই খেয়াল করতেছো? সবাই কিন্তু খেয়াল করো। আচ্ছা, স্টেপ 3 টা আরেকবার বলবো? আচ্ছা ঠিক আছে, স্টেপ 3 টা আমি আরেকবার একটু রিপিট করব। এটা আগে শেষ করে নেই। তারপর স্টেপ 3 টা আরেকবার একটু রিপিট করে দেব। আচ্ছা, তো তারপরে তাহলে দেখেছো প্রথম লাইনটাই কিন্তু আমি স্টেপ 1 থেকে নিয়েছি। দেন দেখো কি কি, আই ফিল ভেরি প্লিজ টু ওয়ার্ক উইথ মাই ফ্রেন্ডস টু। এই পুরো প্যারাটাই হচ্ছে আমাদের স্টেপ 1। আমি কিচ্ছু করি নাই, জাস্ট স্টেপ 1 টা বসাই দিলাম। দেন আসো দ্য ওপেন স্কাই, বিগ ট্রিজ, দ্য সাইড সাউন্ডস অফ দ্য নেচার। স্টেপ 2 কিচ্ছু করি নাই, একটু পরিমার্জন করে বসাই দিলাম। তুমি চাইলে একটু পরিমার্জন করতে পারো নিজের মতো করে, এরপর বসিয়ে দিবা। দেন আসো নেচার ইজ এ ব্লেসিং। আচ্ছা, এই পরের কাজটা কি? আমাদের স্টেপ গুলো বসানোর পরে এডিট এডিট করে একটা ফাইনাল ফিনিশিং তো তোমাকে দিতে হবে, তাই না? শেষ যে করেছো সেটা বোঝাতে হবে না, উপসংহার। আচ্ছা, সেটা কিরকম দিবা? এবার নেচার সম্পর্কে তোমার কিছু মতামত ব্যক্ত করতে পারো, পার্সোনাল অপিনিয়ন। তোমার নিজস্ব কিছু মতামত অনুভূতি তুমি ব্যক্ত করে ওটাকে শেষ করে দিতে পারো, এন্ডিংটা দিতে পারো। সেটা কেমন? নেচার ইজ এ ব্লেসিং ফর আস। প্রকৃতি আমাদের সবার জন্য আশীর্বাদ, অবশ্যই আশীর্বাদ। উই হ্যাভ আ লট টু লার্ন, উই হ্যাভ আ লট টু লার্ন ফ্রম নেচার। আমাদের প্রকৃতি থেকে অনেক কিছু শেখার আছে। আসলে আমাদের প্রকৃতি থেকে অনেক কিছু শেখার আছে। আপু চার্জে দিয়ে দাও, একটু বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আমাদের অবশ্যই প্রকৃতি থেকে অনেক কিছু শেখার আছে। আচ্ছা, অলওয়েজ বিং কাইন্ড, জেন্টাল, অ্যাফেকশনেট টু আদার্স, ওয়েল বিং, পার্সপেক্টিভ, কিপ পজিটিভ অ্যাটিটিউড অ্যান্ড মার্সিফুল টু অল অফ দ্য ক্রিয়েচার। প্রত্যেকটা প্রাণীর প্রতি, প্রত্যেকটা সৃষ্টির প্রতি আমাদের কি অ্যাফেকশনেট হইতে হবে, কাইন্ড হইতে হবে, দয়ালু হইতে হবে। এই জিনিসগুলো দিয়ে হচ্ছে তুমি এন্ডিংটা টানো। প্রকৃতি আমাদের জন্য আশীর্বাদ, নেচার ইজ ব্লেসিং ফর আস, এটা সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ কি ক্রিয়েশন বলতে পারো তোমরা চাইলে। তারপরে প্রকৃতির কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা চাই প্রকৃতির মতো উদার হতে, সবার উচিত প্রকৃতির মতো উদার হওয়া, তারপরে ভালো হওয়া, সবার প্রতি দয়ালু হওয়া। এই লাইনগুলো দিয়ে তুমি এন্ডিংটা টেনে দিতে পারো। এটাই হচ্ছে আমাদের ফাইনাল সাবমিশন। ফাইনাল সাবমিশনটা বুঝতে পেরেছো? কারো কি সমস্যা আছে ফাইনাল সাবমিশন বুঝতে? ফাইনাল সাবমিশন যদি বুঝতে সমস্যা না থাকে তাহলে আমি আবার স্টেপ 3 তে ব্যাক করব। আমাদের একজন বলেছেন যে স্টেপ 3 টা আরেকটু বুঝিয়ে দিতে, তাহলে স্টেপ 3 তে চলে যাব। যদি ফাইনাল সাবমিশন বুঝতে কারো সমস্যা না হয়, ফাইনাল সাবমিশন বুঝতে কোনো সমস্যা আছে আমাকে একটু কমেন্ট করে জানাও। ফাইনাল সাবমিশনটা সবাই ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা? যদি বুঝতে পেরে থাকো তাহলে স্টেপ 3 তে চলে যাব। আপু তোমার ফোনে হচ্ছে লাইভটা দাও আমাকে। আচ্ছা, আমি হচ্ছে আমাকে হচ্ছে লাইভটা করে দাও। আচ্ছা, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো ফাইনাল সাবমিশন বুঝতে সমস্যা হয়েছে। যদি ফাইনাল সাবমিশন বুঝতে সমস্যা না হয় তাহলে হচ্ছে আমি স্টেপ 3 তে ব্যাক করব। ফাইনাল সাবমিশন বুঝতে কারো সমস্যা নেই? যদি সমস্যা না থাকে তাহলে স্টেপ 3 তে ব্যাক করছি। ঠিক আছে, তাহলে চলো আমরা স্টেপ 3 টা আরেকটু বুঝিয়ে দেই।
আচ্ছা, স্টেপ থ্রি না বোঝার হচ্ছে বিষয়টা আমি আবার একটু বলছি। সেটা হচ্ছে যে আমাদেরকে স্টেপ থ্রিতে কি বলা হয়েছে, নাও ওপেন ইউর আইস অ্যান্ড রাইট ডাউন ইউর ফিলিং অ্যান্ড এক্সপেরিয়েন্স দ্যাট ইউ হ্যাভ গেইন ডিউরিং দ্য নেচার ওয়াক। আচ্ছা, আমাদেরকে বলা হয়েছে স্টেপ থ্রি বুঝতে হলে স্টেপ ওয়ান এবং স্টেপ বোঝা মাস্ট। স্টেপ ওয়ান এবং স্টেপ টু তোমাকে অবশ্যই বুঝতে হবে যদি স্টেপ থ্রি বুঝতে চাও। আচ্ছা, স্টেপ ওয়ান এবং স্টেপ থ্রিটা রেকর্ড ক্লাস থেকে দেখে নিবা, তাহলে স্টেপ থ্রিটা বুঝতে একটু সহজ হবে। আচ্ছা, আমাদেরকে বলা হয়েছে যে স্টেপ ওয়ান এবং স্টেপ টু তে আমরা যে অনুভূতিগুলা ব্যক্ত করলাম, যে জিনিসগুলো আমাদের ইমাজিনেশনে আসলো, কল্পনায় আসলো, চারপাশে যে জিনিসগুলো আমরা অবজার্ভ করলাম, সেই অবজারভেশন, সেই অনুভূতি, চারপাশের জিনিসগুলো আমরা যে দেখলাম, সেগুলো হচ্ছে স্টেপ থ্রিতে লিখতে বলা হয়েছে। অর্থাৎ স্টেপ ওয়ান এবং স্টেপ টু দুইটা তুমি যোগ করো, স্টেপ থ্রি পেয়ে যাবা। আমি কি বুঝাতে পেরেছি? স্টেপ ওয়ান এবং স্টেপ টু দুইটা যোগ করো, স্টেপ থ্রি পেয়ে যাবা। স্টেপ ওয়ানে আমাদেরকে বলা হয়েছে কি, স্টেপ ওয়ানটা একটু বলি তাহলে আবার। স্টেপ ওয়ানে বলা হয়েছে যে তুমি প্রকৃতিতে হাঁটছো, এরকম একটা জিনিস কল্পনা করো, কল্পনা করে তোমার অনুভূতিটা একটুখানি সাজিয়ে লিখো। তাহলে তুমি স্টেপ ওয়ানে যে অনুভূতিটা সাজালা, দেন আসো স্টেপ টু। স্টেপ টু তে তুমি যে অনুভূতিটা সাজালা এবং হচ্ছে স্টেপ টু তে তোমার যে চারপাশের জিনিসগুলো যে তুমি অবজার্ভ করলা, সেই জিনিসগুলো স্টেপ টু তে লিখলা। এন্ড স্টেপ থ্রি তে কি বলা হয়েছে, এতক্ষণ চোখ বন্ধ করে স্টেপ ওয়ান এবং স্টেপ টু তুমি লিখলা, চোখ বন্ধ করে স্টেপ ওয়ান এবং স্টেপ টু শেষ করলা। ওখানে চোখ বন্ধ করে মনের চোখটা খুলে তোমাকে অনুভূতিটা ব্যক্ত করতে বলা হয়েছে, চারপাশটাকে ফিল করতে বলা হয়েছে, অবজার্ভ করতে বলা হয়েছে। স্টেপ থ্রিতে বলা হয়েছে যে স্টেপ ওয়ান এবং স্টেপ টু তে তুমি যে চোখ বন্ধ করে নেচার ওয়ার্ক কল্পনা করলা, চারপাশ অনুভব করলা, কি কি আছে না আছে সেটা অবজার্ভ করলা, সেই জিনিসগুলো স্টেপ থ্রিতে লিখতে বলা হয়েছে। অর্থাৎ স্টেপ ওয়ান এবং স্টেপ টু দুইটা যোগ করো, স্টেপ থ্রি পেয়ে যাবা। আচ্ছা, আমি কি বুঝাতে পেরেছি? এটা কি ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাদের ক্লাস প্রায় শেষ পর্যায়ে। সবাই বুঝতে পেরেছো এই জিনিসটা আমি বুঝাতে পেরেছি? আচ্ছা, যদি বুঝতে পেরে থাকো আমাকে একটু জানাও। এখানে তো নেটওয়ার্ক খুবই সমস্যা দেখাচ্ছে, কোনো কমেন্ট আসলে আমি দেখতে পাচ্ছি না। কেউ কমেন্ট করেছো কিনা আমি জানি না, এখানে কোনো কমেন্ট শো করছে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো। আমরা এই আজকের ক্লাসে কি কি শিখলাম, অনেকগুলো জিনিস কিন্তু আজকের ক্লাসে শেখা হলো। সেই জিনিসগুলো ঠান্ডা মাথায় সবাই চিন্তা ভাবনা করবা, মনে করার চেষ্টা করবা, রেকর্ড ক্লাসটা দেখবা এবং হচ্ছে আচ্ছা, সবাই বলেছো সব ঠিক আছে? তাহলে ওকে, ফাইন, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর হোমওয়ার্ক যেটা দিয়েছি সেটা অবশ্যই করবা, করে হচ্ছে আমাদের ওয়েবসাইটে সাবমিট করে দিবা অথবা স্কুলের অফিসিয়াল পেজে দিতে পারো। হোমওয়ার্কটা শেষ করবা এবং তোমাদের যে টাস্কগুলো আমি দিয়েছিলাম ওগুলো শেষ করবা এবং রেকর্ড হলে ক্লাসটা আবার দেখবা। আর লেকচার নোটটা অবশ্যই ফলো করবা। লেকচার নোটে তোমাদের অনেক কিছু থাকবে, এই যে অনুভূতিগুলার সম্পূর্ণ ব্যাখ্যা তোমরা লেকচার নোটে পাবা। লেকচার নোট হচ্ছে মাস্ট দেখবা। আচ্ছা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেটআপের সঙ্গে থাকো, তারপরে হচ্ছে ভালো করে পড়াশোনা করো। আর হচ্ছে নেক্সট শনিবার সন্ধ্যা 7টায় আবার তোমাদের ইংলিশ লিটারেচার নিয়ে আমি থাকবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।